আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমাদের রাসায়নিক পরিবর্তনের লেকচারে আপনাদেরকে স্বাগতম। আমাদের 5টা চ্যাপ্টার শেষ আলহামদুলিল্লাহ। এখন আমাদের বাকি আছে কি কি? বাকি আছে হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন বিশাল বড় চ্যাপ্টার, বাট পড়া অল্প, টেনশন নেই। তারপর বাকি আছে কি? পরিবেশ, একদিন লাগে। পরিমাণ, একদিন লাগে। তড়িৎ রসায়ন, একদিন লাগে। মানে এই 3টা চ্যাপ্টার 3 দিনে আমাদের শেষ হয়ে যাবে। ওকে, তার মানে আজকের চ্যাপ্টারটা আমরা শেষ করার পরে আর 3টা ক্লাস করলেই শেষ। এরপরে পড়ালেখাই শেষ ভাই। অর্গানিক, এই অর্গানিক, চিল চিল চিল, আস্তে ধীরে পড়বেন। ওকে, মানে আমাদের মোটামুটি হচ্ছে ঈদের আগে ফুল কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আসেন আমরা বিসমিল্লাহ বলে স্টার্ট করি। রাসায়নিক পরিবর্তন বিশাল বড় পার্ট। মনে হয় না এটা এক ক্লাসে হবে। প্যারা নেই, এক ক্লাসে না হলে 2 ক্লাসে হবে। তো আমরা দেখি, আমরা সেকেন্ড পার্ট থেকে স্টার্ট করি, মানে এসিড বেস থেকে স্টার্ট করি, বুঝছেন? এসিড বেস থেকে স্টার্ট করাটা আহ, ভালো হবে। আসেন আগে আমরা এসিড বেস থেকে স্টার্ট করি, তারপরে দেখা যাক কি হয়। হুম, আসেন তাহলে আমরা এই চ্যাপ্টারের অর্ধেক থেকে স্টার্ট করতেছি, কারণ এই জায়গা থেকে প্রশ্ন আসলে বেশি আসে। তো আগে মূল পার্ট শেষ করি, তারপরে হচ্ছে কি আমাদের প্রথম যে পার্টটা, কেপি কেসের পার্টটা, কেপি কেসের পার্ট থেকে কখনোই হচ্ছে আপনার ম্যাথ আসে না, সো আমাদের বেশি পড়ালেখা নাই। ওকে, তো আসেন আমরা আশা করতেছি 50 মিনিটের মতো লাগবে, গুছায় দেওয়া যাবে এই পুরা টপিকটা। ওকে, আসেন। এসিড বেস ইকুইলিব্রিয়াম, ওকে। তো এখন কথা হচ্ছে, এসিড বেস ইকুইলিব্রিয়ামের মধ্যে অনেকগুলো টপিক আছে, আমরা সবগুলো টপিক একটা একটা করে দেখবো, তাহলেই হয়ে যাবে। প্রথম টপিক হচ্ছে, এগুলো আমি সবসময় পড়াই, আপনার এত বেশি পড়া লাগবে না। মানে জাস্ট কে কে সবল তড়িৎ বিশ্লেষ্য, কে কে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এই জিনিসগুলো একটু আইডিয়া রাখা উচিত। আমরা এটা গুণগত রসায়নে অলরেডি দেখছি, তাই প্যারা নাই। স্ট্রং এসিড গুলো হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য, স্ট্রং বেস গুলো হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। আর যেই সব সল্ট, মানে যে সমস্ত লবণ পানিতে দেওয়া মাত্র গুলায়া যায়, মানে একদম দ্রবীভূত হয়ে যায়, বিয়োজিত হয়ে যায়, NaCl, KCl, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, এগুলো হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট। ওকে, ওকে, এগুলো মুখস্থ করার কিছু নাই। উইক ইলেকট্রোলাইট কারা? উইক ইলেকট্রোলাইট হচ্ছে যারা হচ্ছে উইক অ্যাসিড, যারা হচ্ছে উইক বেস। আর যে সমস্ত লবণ পানিতে দিলে দ্রবীভূত হয় না, ওই যে ফাজানের নীতি আমরা পড়ছি না, যে সমস্ত আয়নিক যৌগের ভিতরে বেশি সমযোজী বৈশিষ্ট্য থাকে, যেমন আপনার লেড ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, ওই যে এগুলোর জন্য কিন্তু আমরা কেএসপি বের করতাম, মনে আছে? CaF2। ওকে, তারপরে হচ্ছে কি আপনার কি বলে, ম্যাগনেসিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেট, লেড ক্রোমেট, এগুলো হচ্ছে আমাদের উইক ইলেকট্রোলাইট। এগুলো সম্পর্কে জানার দরকার কি? দরকার নাই, টেনশন নাই, আসেন পরেরটা পরে দেখতেছি। আচ্ছা, এবার হচ্ছে মতবাদ। মতবাদ গুলো আমি একবারে পড়াই দিই, হ্যাঁ, মতবাদ গুলো আমরা একবারে পড়াই দিই, আসেন। এসিড বেস থিওরি, হ্যাঁ, মতবাদ আমি একবারে পড়াই দিই। ওকে, একবারে মতবাদটা পড়াই দিচ্ছি। খুব ভালো করে খেয়াল করবেন, এগুলো খুবই মানে একদম বেসিক জিনিস, আমরা একবার দেখলেই পারবো। খুব ভালো করে তাকান। এসিড, এসিড কি করবে? জলীয় দ্রবণে H+ দান করবে, জানি কি না আমরা? হ্যাঁ ভাই জানি। এবার ভালো করে তাকান, এই জায়গাটা খুব ভালো করে দেখবেন। এসিড প্রোটন দান করে। এসিড কি দান করে? প্রোটন দান করে। ওকে, তীর চিহ্নটা খেয়াল করবেন। এসিড কি করে? ইলেকট্রন গ্রহণ করে। এসিড কি করে? ইলেকট্রন গ্রহণ করে। ওকে, আবার বেজ, আমরা জানি বেজ জলীয় দ্রবণে কি করে? OH- গ্রহণ করে, OH- ত্যাগ করে। বেজ জলীয় দ্রবণে OH- ছাড়ে। ওকে, ওকে, এবার এদিকে আসেন, ভালো করে তাকান। সেটা হলো এই জায়গাটাতেই পড়ালেখা। এসিড প্রোটন ছাইড়া দেয়, ওই প্রোটনটা গ্রহণ করে কে? বেস। একবারে পড়ালেখা শেষ। এসিড প্রোটন ছেড়ে দেয়, ওই প্রোটন গ্রহণ করবে কে? বেস। এসিড প্রোটন ছেড়ে দেয়, প্রোটনটা গ্রহণ করবে কে? বেস। আবার
বেজ ইলেকট্রন ছেড়ে দেয়, ওই ইলেকট্রনটা গ্রহণ করে কে? অ্যাসিড। এই যে পড়ালেখা শেষ, দেখেন অ্যাসিড প্রোটন ছেড়ে দেয়, প্রোটনটা গ্রহণ করবে কে? বেজ। আবার বেজ ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রনটা গ্রহণ করে কে? অ্যাসিড। এই যে এইটারই আমরা কি বলি বলতো? লুইসের মতবাদ, লুইসের ইলেকট্রনীয় মতবাদ। এটাকে আমরা কি বলি বলতো? ব্রনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ। আর এটাকে আমরা কি বলি বলতো? আয়নিক মতবাদ, আরেনিয়াসের আয়নিক মতবাদ। সবগুলো কনসেপ্ট জেনে যেতে হবে, হ্যাঁ। তাহলে আরেনিয়াসের আয়নিক মতবাদ, ব্রনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ, লুইসের ইলেকট্রনীয় মতবাদ। ঠিক আছে? তাহলে এসিড জলীয় দ্রবণে H+ ছাড়ে, বেস জলীয় দ্রবণে OH- ছাড়ে। এটাকে আমরা বলি আরেনিয়াসের আয়নিক মতবাদ। এসিড প্রোটন ছাড়ে, ওই প্রোটনটা গ্রহণ করে কে? বেস। বেস ইলেকট্রন ছাড়ে, ওই ইলেকট্রনটা গ্রহণ করে কে? অ্যাসিড। ওকে, তো এটাকে লুইসের ইলেকট্রনীয় মতবাদ বলে, এটাকে কি বলা হয়? ব্রনস্টেড লাউরি প্রোটনীয় মতবাদ। আইডিয়া হইছে? ডান। আর কিছু লাগবে না। এই আর কিছু লাগবে না, টেনশন নাই। এখন অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষারের যে কনসেপ্ট, এটা আমরা সবাই জানবো। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন একটা জিনিস, দেখেন একটা কথা। মনে করেন বললো এ এর অনুবন্ধী বেস, মনোযোগ দিয়ে খেয়াল করেন কি একটা পড়া। এই জায়গায় কেউ একজন আছে বললো ওর অনুবন্ধী বেস কে? তাহলে ও কে? ও অ্যাসিড না। এই ও অ্যাসিড না, হ্যাঁ। মানে বুঝলাম না কেন? ভাই অনুবন্ধী বেস কার থাকে? অ্যাসিডের। অনুবন্ধী বেস কার থাকে? দেখো অনুবন্ধী বেস কার থাকে? অ্যাসিডের। আবার মনে করো তোমাকে আমি বললাম এর অনুবন্ধী অ্যাসিড কে? এর অনুবন্ধী অ্যাসিড কে? মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ, অনুবন্ধী অ্যাসিড কে? মানে এই যে এই আমার হাতটা যে জায়গায় আছে, এটা কি? এটা বেস। কেন? অনুবন্ধী অ্যাসিড কার থাকে? বেজের। অনুবন্ধী অ্যাসিড কার থাকবে? অনুবন্ধী অ্যাসিড থাকবে বেজের। ক্লিয়ার? তার মানে তুমি প্রশ্ন দেখলেই বুঝবা যে কি হচ্ছে না হচ্ছে। এবার আসো, তোমাকে একটা জিনিস বলে দিই, অ্যাসিড কি করে? অ্যাসিড H+ ছাইড়া দেয়। তার মানে ও কি আসলে? এইটা তোমার জরুরি। তুমি একটা জিনিস জাস্ট মাথায় রাখবে, অ্যাসিড কি করে? H+ ছাইড়া দেয়। আর বেস কি করে? বেস H+ গ্রহণ করে। শেষ। আর কিছু জানার দরকার নেই। অ্যাসিড H+ ছাইড়া দিলে অনুবন্ধী ক্ষার, বেস H+ গ্রহণ করলে অনুবন্ধী অ্যাসিড। শেষ, আর কোনো কাজ নাই। এবার আসো, অ্যামোনিয়া যৌগের অনুবন্ধী অম্লকে দেখো। অ্যামোনিয়া, এই যে দেখো অ্যামোনিয়ার অম্ল, তার মানে অ্যামোনিয়াটা কি? ক্ষার। অ্যামোনিয়াটা কি? ক্ষার। তাহলে ক্ষারে ক্ষার কি করে? H+ গ্রহণ করে, অ্যামোনিয়া H+, অ্যামোনিয়াম আয়ন তৈরি হবে। শেষ। ওকে, HSO4 মাইনাসের অনুবন্ধী অ্যাসিড কে? তার মানে ও কি? ও হচ্ছে ক্ষার। ও কি? ও হচ্ছে ক্ষার। ক্ষার কি করে? H+ গ্রহণ করে। HSO4 মাইনাসের সাথে গুণ করলে কি হবে? H2SO4। H2SO4 হচ্ছে কারেক্ট আনসার। এই যে দেখো এটা জিএসটি তে আছে, HPO4 2 মাইনাসের অনুবন্ধী ক্ষার। ক্ষার চাইছে, তার মানে ও কি? ও হচ্ছে অ্যাসিড। কি? ও হচ্ছে অ্যাসিড। অ্যাসিড কি করে? H+ ছাইড়া দেয়। তার মানে ও H ছেড়ে দিলে কি? PO4 3 মাইনাস। এই যেটা ক্লিয়ার। ওকে, উভধর্মী কারা? উভধর্মী, উভধর্মী এই যে দেখো, উভধর্মী অনেকজন হইতে পারে। মনে করো এই যে HSO4 মাইনাস, ও কি? ও যদি H+ গ্রহণ করে, ও আবার H+ ছাইড়াও দিতে পারে। দেখো ও H+ গ্রহণ করলে কি হবে? H2SO4। আর ও H+ ছেড়ে দিলে কি হবে? SO4 2 মাইনাস। সিমিলারলি মনে করো কার্বনেট আয়ন, সরি HCO3 মাইনাস, HCO3 মাইনাস, ও H+ যদি ছাইড়া দেয়, আর ও যদি H+ গ্রহণ করে, তার মানে যে H+ ছাইড়া দিতে পারে, যে গ্রহণ করতে পারে, সে কি? একই সাথে যে ছাইড়াও দিতে পারে, যে গ্রহণও করতে পারে, সে হচ্ছে উভধর্মী। ওকে, মনে করো HS মাইনাস, দেখো তো ও H+ ছাইড়া দিতে পারে, দেখো ও H+ ছাইড়া দিতে পারে, তো ও কি হবে? S2 মাইনাস হবে। ও H+ গ্রহণ করতে পারে, তখন ও কি হবে বলো তো? H2S হবে। ক্লিয়ার কনসেপ্ট বাবা? ওকে, ডান। নিচের কোনটি উভধর্মী যৌগ? পানি উভধর্মী যৌগ। পানি উভধর্মী যৌগ, পানি উভধর্মী যৌগ আমরা জানি। লুইসের ইলেকট্রনের মতবাদ দরকার পড়বে না আমাদের।
ওকে, এবার খুবই ভালো কনসেপ্ট, সেটা হচ্ছে আয়নীকরণ ধ্রুবক বা বিয়োজন ধ্রুবক। এটা মানে হচ্ছে কে এ। ওকে, অ্যাসিড মনে করো, একটা অ্যাসিড হাসান এনাম, একটা অ্যাসিড হাসান এনাম এইচ এ, সরি দুষ্টামি করলাম, এইচ এ একটা অ্যাসিড। ও যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে? এই যে দেখো, এখনই কনসেপ্ট, উইক ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইট মানে কি, এখানে সাম্যাবস্থা তৈরি হবে, এখানে একটা সাম্যাবস্থার চিহ্ন দিতে হবে। এটা কি হবে? এই দেখো, এই যে এইচ এ, ও কি, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, সরি একটু ভুল করছি। দেখো এইচ এ, ওটা অ্যাসিড, এইচ প্লাস ছেড়ে দিবে, ছেড়ে দিলে কি হবে? এ মাইনাস। আর এই যে এইচ প্লাস, এই পানিটা গ্রহণ করবে কি, কেমনে গ্রহণ করবে? দেখো লোন পেয়ার দিয়ে। রাইট, তার মানে এই লোন পেয়ার দিয়ে এইচ গ্রহণ করলে এইচ থ্রি ও প্লাস হয়, আমরা শিখছিলাম চ্যাপ্টার থ্রিতে। হ্যাঁ, তাহলে দেখো এবার কে এ কি, কে এ মানে হচ্ছে জাস্ট সাম্যদ্রবক, সাম্যাবস্থায় আছে তাই সাম্যদ্রবক। সাম্যদ্রবক কেমনে বলে? উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রয় ঘন, এটাকে আমরা বলি কে এ। শেষ। এটাকে আমরা কি বলবো বলবো তো? কে এ বলবো, মানে এসিডের আয়নীকরণ ধ্রুবক বা সাম্য ধ্রুবক। ওকে, এসিডের তীব্রতা খুবই 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 ইম্পর্টেন্ট একটা পেজ, এই পেজ থেকে অনেকগুলো প্রশ্ন আসে। যার কে যত বেশি হবে, মাথায় রাখবা, যার কে যত বেশি, কে বেশি মানে কি বলতো, পিকে এ কম, সে তত স্ট্রং। মানে বুঝি নাই ভাইয়া, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, বুঝো বুঝো বুঝো। এইচ প্লাস মাইনাস লগ অফ এইচ প্লাস, এটা কিন্তু একজন আরেকজনের বিপরীত রাশি। দেখো মাইনাস থাকায় বিপরীত রাশি, যদি লগ থাকতো তাহলে সমানুপাতিক বলা যেত, যে লগের সাথে দিলে ভ্যালুগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। মাইনাস দেওয়াতে কি হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে, মানে ব্যস্তানুপাতিক হয়ে গেছে। সিমিলারলি কে এ মাইনাস লগ অফ কে কে কি বলা যায়? পি কে এ বলা যায়। মাইনাস লগ অফ এইচ প্লাস কে কি বলা যায়? পি এইচ বলা যায়। রাইট, তাহলে যার এইচ প্লাস যত বেশি হবে সে তত স্ট্রং। এইচ প্লাস বেশি মানে কি, দেখো এইচ প্লাস বেশি মানে পিএইচ কম, বুঝো বুঝো বুঝো। এইচ প্লাস বেশি মানে কি হবে বলো তো? পিএইচ কম না, পিএইচ কম। পিএইচ কম হওয়া মানে স্ট্রং বেশি, স্ট্রং বেশি মানে, পিএইচ কম মানে স্ট্রং বেশি কেমনে? হ্যাঁ এই দেখো, 7 1, যত 1 থেকে 3-এর মাঝখানে থাকা মানে কি বলতো, এই রেঞ্জে থাকা মানে হচ্ছে ওই স্ট্রং, ওই স্ট্রং অ্যাসিড, তাই না? আর এটা হচ্ছে উইক অ্যাসিড। তাহলে যত পিএইচ কম সে তত স্ট্রং অ্যাসিড, তাহলে এইচ প্লাস যত বেশি, পিএইচ তত কম, স্ট্রং তত বেশি। রাইট, এই কনসেপ্ট গুলো জানতে হবে। সিমিলারলি কে যত বেশি, পিকে যত কম, তার স্ট্রং তত বেশি, সে তত বেশি স্ট্রং। অক্সিসিডের তীব্রতা এটা আমরা সবাই জানি, আমরা জানি কেন্দ্রীয় পরমাণু জারণ মানে ভ্যালু যার বেশি সে তত বেশি স্ট্রং অক্সি অ্যাসিড। যেমন এই, যেমন এটা দেখো, ক্লোরিন কত এখানে? +7 পার ক্লোরিক অ্যাসিড। এটা কি? সালফিউরিক অ্যাসিড। এটা কি? নাইট্রিক অ্যাসিড। এটা কি? ফসফরাস অ্যাসিড। ওকে, এটা কত হবে? 3। তাহলে দেখো, যার কেন্দ্রীয় পরমাণু জারণ মান যত বেশি সে তত বেশি স্ট্রং অ্যাসিড। যদি ভাই সেম হয়ে যায়, মনে করো সেম হয়ে গেল, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। দেখো ফসফরাসের জারণ মান কত? +5। আর নাইট্রোজেনের জারণ মান কত? +5। এখন কারটা বেশি হবে? যার কেন্দ্রীয় পরমাণু সাইজ ছোট। দেখো, যার সাইজ ছোট, দেখো যখন মিলে যাবে তখন কি হবে? যার সাইজ ছোট। যার সাইজ ছোট, দেখো নাইট্রোজেন আর ফসফরাস, নাইট্রোজেন আর ফসফরাসের ভিতরে কার সাইজ ছোট? দেখো নাইট্রোজেনের সাইজ ছোট, তাই জারণ মান মিললেও কি হবে? ও বেশি স্ট্রং হবে, নাইট্রিক অ্যাসিড বেশি স্ট্রং হবে। হাইড্রাসিডের তীব্রতা এটা খুব ইম্পর্টেন্ট, হাইড্রাসিডের তীব্রতা। হাইড্রাসিড কারা? খুব ক্লিয়ারলি মাথায় রাখবা, এইচআই স্ট্রং অ্যাসিড, এইচআই স্ট্রং অ্যাসিড, এইচআই স্ট্রং অ্যাসিড, এইচআই স্ট্রং অ্যাসিড। আচ্ছা তোমাকে একটু অন্য প্রশ্ন করি, বুঝো। এইচআই স্ট্রং অ্যাসিড, আয়োডাইড কিন্তু সমযোজী ধর্ম বেশি, ও সমযোজী, ফাজান 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 ফাজান, আয়োডাইডের সমযোজী ধর্ম বেশি, পোলার আয়ন মাত্রা বেশি। ফ্লোরাইড আয়ন আর আয়োডাইডের মধ্যে
তোমার কি বলে পোলার আয়ন ধর্ম বেশি কার? আয়োডাইডের। আয়োডাইডের। তার মানে ও কি? ও সমযোজী ভালো, ও ভালো সমযোজী, ও ভালো সমযোজী। এই যে এখান থেকে আসলে পড়ালেখা স্টার্ট। চাইলে অনেকভাবে ব্যাখ্যা দেওয়া যায়, আমি বেশি কঠিন করব না। একটা জিনিস চিন্তা করে দেখো যে কাকে বিয়োজিত করতে বেশি শক্তি অ্যাপ্লাই করতে হবে। ভাইয়া বুঝলাম না, কাকে বিয়োজিত করতে বেশি শক্তি অ্যাপ্লাই করতে হবে? দেখো, এইচ আই, এইচ আই, এইচ আই হচ্ছে গিয়ে সমযোজী বেশি, এইচ আই হচ্ছে স্ট্রং বেশি। তার মানে এইচ আই এর এইচ প্লাসটা অনেক তাড়াতাড়ি দেওয়া যায়। মানে তুমি এইটা দিয়ে ইজিলি ব্যাখ্যা করতে পারো। এইচ এইচ আই এর এইচ প্লাসটা অনেক তাড়াতাড়ি পাওয়া যায়। অনেক তাড়াতাড়ি পাওয়া যায় মানে এই বন্ধনটা ভাঙতে কম শক্তি লাগে। ইয়েস, তার মানে এই যে বন্ধন বিয়োজন এনথালপি এখানে কম। বন্ধন বিয়োজন শক্তি এখানে কম, এনথালপি। দেখো, এটারে ভাঙতে কম শক্তি লাগে, তাই এইচ প্লাসটা তাড়াতাড়ি বের হয়ে যায়, ও ভালো অ্যাসিড হয়ে যায়। তাহলে বন্ধন বিয়োজন এনথালপি কার বেশি? এইচ এফ এর বেশি। বন্ধন বিয়োজন এনথালপি কার বেশি হবে? এইচ এফ এর বেশি। ক্লিয়ার? আর বন্ধন বিয়োজন এনথালপি কার কম হবে? এইচ আই এর হবে। তুমি খুলে দেখো বই। আচ্ছা, অর্গানিক অ্যাসিডের তীব্রতা দরকার নেই, এটা পরে পড়বো। আচ্ছা, এগুলো দরকার হবে না, এগুলো সহজ প্রশ্ন। এইচ এনও থ্রি, এইচ থ্রি পিও ফোর, কে? এইচ থ্রি এইচ এনও থ্রি। ওকে। নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড? পারক্লোরিক অ্যাসিড। নিচের কোন অ্যাসিডের পিকে এর মান সবচেয়ে বেশি? আচ্ছা, মাথায় রাখবা, মনে করো অ্যাসিডিক অ্যাসিডের ভিতরে ক্লোরিন বেশি, যত বেশি ক্লোরিন থাকবে ওই অ্যাসিডিক অ্যাসিড তত বেশি শক্তিশালী। মনে করো অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড মানে কি বলতো? যত বেশি ক্লোরিন আসবে, হ্যাঁ বুঝছো, বুঝাই দিই। যত বেশি ক্লোরিন আসবে তত বেশি শক্তিশালী। যত বেশি ক্লোরিন আসবে। দেখো, এটাকে আমরা বলি মনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিড, ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড, ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড। মানে অ্যাসিডিক অ্যাসিডের তিনটা হাইড্রোজেন সরে গিয়ে তিনটা ক্লোরিন আইছে, দুইটা হাইড্রোজেন সরে গিয়ে দুইটা ক্লোরিন আসছে, একটা হাইড্রোজেন সরে গিয়ে একটা ক্লোরিন আসছে। যত বেশি ক্লোরিন হবে ওইখানে টান দেওয়ার মাত্রা বাড়বে, যত বেশি ক্লোরিন আসবে তার শক্তি তত বেশি হবে, সে তত বেশি স্ট্রং হবে। তাহলে নিচের কার পিকে এর মান সবচেয়ে বেশি? এই যে এই জায়গায় আবার একটু পড়ালেখা আছে। দেখো, ও স্ট্রং, ও স্ট্রং, ভালো করে প্রশ্নটা বুঝবা। ও স্ট্রং, আমি কি বলছি? যার বেশি ক্লোরিন, যার মধ্যে বেশি ক্লোরিন আছে সে বেশি স্ট্রং। ও স্ট্রং এই কথাটার অর্থ হচ্ছে ওর কে এ বেশি। ও স্ট্রং বেশি মানে কি? ওর কে এ বেশি। তার মানে ওর পিকে কিন্তু কম, ওর পিকে কম। ক্লিয়ার? আচ্ছা, পিকে এর মান সবচেয়ে বেশি কার হবে বলো? পিকে এর মান সবচেয়ে বেশি কার হবে? যে সবচাইতে দুর্বল অ্যাসিড হবে, যে সবচেয়ে দুর্বল অ্যাসিড, তার যার কে কম তার পিকে বেশি হবে। সবচেয়ে দুর্বল অ্যাসিড কে? সবচেয়ে দুর্বল অ্যাসিড বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডের কি হবে? বেনজোইক অ্যাসিডের কে কম, পিকে বেশি। আরে অসম্ভব সুন্দর প্রশ্ন, অসম্ভব সুন্দর প্রশ্ন। সবাই অ্যান্সার করতে পারবে না, ভালো করে পড়তে হবে, নাহলে পারবে না। এই যে এখানে বেশ ভালো করে কিছু মান দেওয়া আছে, বেশ ভালো, বেশ ভালো ভালো মান দেওয়া আছে। এগুলা একটু চেক করবা, নট মুখস্থ করবা। হ্যাঁ, যেমন এই যে দেখো, বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড চিনছো? বেনজোইক অ্যাসিড, এটা বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডের দেখো পিকে এর ভ্যালু বেশি, 4.19। ওকে, এখানে বেশ কিছু অ্যাসিডের দেওয়া আছে, ভ্যালু দেখার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই। এই যেমন এই যে দেখো, আমি কিন্তু এখানে প্রশ্ন সহ রাখছি, বুঝছো? প্রশ্ন সহ রাখছি যাতে করে কি তোমার প্র্যাকটিস হয়ে যায়, প্র্যাকটিস হয়ে যায়। চারটি ক্ষারকের পিকেবির মান দেওয়া আছে, ক্ষারকের শক্তির ক্রম, যার পিকেবির মান বেশি, যার পিকেবির মান, দেখো কেবির মান বেশি হইলে স্ট্রং বেশি, বলছে শক্তির ক্রমশরে সাজাও। পিকেবির মান কম হওয়া মানে স্ট্রং বেশি, বুঝছো ব্যাপারটা? পিকেবির মান কম হওয়া মানে স্ট্রং বেশি। তাহলে 0.7 হচ্ছে বেশি স্ট্রং, প্রথম ক্ষার, দ্বিতীয় ক্ষার, তৃতীয় ক্ষারে যেটা। পরে আসো, কোন অ্যাসিডটি অণুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল? এই যে দেখো, এই দেখো, ও সবচেয়ে স্ট্রং, যা যে স্ট্রং অ্যাসিড,
তার অনুবন্ধী ক্ষার কি হবে? দুর্বল হবে। কমন সেন্স। পানির আয়নিক গুণফল, আর পানির আয়নিক গুণফল সম্পর্কে এত কিছু জানার দরকার নাই। জাস্ট জেনে রাখতে হবে কি, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফলকে আমরা কি বলি? কেএফডব্লিউ বলি। 10⁻⁻14। এই জায়গা থেকে কিন্তু অনেকগুলো সূত্র বের করা যায়। এটা লেখা যায়, এটা লেখা যায়। এটা হচ্ছে আমার কি পিএইচ এর value। এবার দেখো, এই যে এই লাইনটাকে কি করা যায় বলতো? লগ লগ টক করে কি করা যায়? পিএইচ 14। সিমিলারলি আমরা যদি পিকে পিকেবি নিয়ে কাজ করি, ওইটাও কি আসবে? 14 আসবে। মানে কি, কে কেভি 10⁻⁻14 আসবে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, হ্যাঁ। আরেকটা জিনিস একটু মাথায় রাখবা, যার সম্পর্কটা একটু লিখে রাখো, হ্যাঁ। তোমাকে এর চেয়ে বেশি প্রশ্ন দিবে না। এটা হচ্ছে পানির ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আর পানির কি বলে আয়নিক প্রোডাক্টের ভিতরে কি সম্পর্ক, এটা একটু লিখে রাখো। এটা তোমাকে তো রিটেন পরীক্ষা নাই তোমার, রাইট? ওকে। আর জেনে রাখো হচ্ছে পানির ঘনমাত্রা হচ্ছে বিশুদ্ধ পানির, হ্যাঁ, বিশুদ্ধ পানির ঘনমাত্রা, এটা মুখস্থ রাখবে। এটা এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে, বুঝছো? এই ভ্যালুটা একটু মুখস্থ রাখবা। 55.55 মোলার। এবার আসো, পানির বিয়োজনের ক্ষেত্রে স্ববিয়োজন ধ্রুবক ও আয়নিক গুণফলের রাশিমালা লেখো। ওই যে দেখাইছি একটু আগে, কেডব্লিউ উপর তাপমাত্রা প্রভাব, একটা জিনিস জেনে রাখো। কেডব্লিউ যত বেশি থাকে তাপমাত্রা তত বেশি হয়। সরি, তাপমাত্রা যত বাড়াবা কেডব্লিউ তত বেশি হবে। জাস্ট জেনে রাখো, বেশি জানার দরকার নেই, কারণ তোমাদের রিটেন প্রশ্ন নাই। কোনটি সত্য নয়? এই যে দেখো এখানে দেওয়া আছে, কেডব্লিউ এর ভ্যালু কখনো কি মোলার দিয়ে হবে? একক কি মোলার হবে? না। তাহলে এটা মিথ্যা, এটাই সত্য নয়। পানিতে এইচ প্লাস ও এইচ মাইনাস এর, দেখো বিশুদ্ধ পানি মানে কি এইচ প্লাস আর এইচ মাইনাস এর ঘনমাত্রা সেম। বিশুদ্ধ পানি মানে এইচ প্লাস আর এইচ মাইনাস এর ঘনমাত্রা সেম, দ্যাট মিন্স এদের অনুপাত করলে কি আসবে বলতো? নিচের কোনটি 298 কেলভিন তাপমাত্রায় পানির আয়নিক গুণফল? 10⁻⁻14। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়নিক গুণফল 10⁻⁻14। জুসের এইচ প্লাস, আচ্ছা এগুলা এগুলা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং ম্যাথ, দরকার নাই তোমার। অসল্টের লঘুকরণ সূত্র, অসল্টের লঘুকরণ সূত্র নিয়ে তোমার কিছু পড়ালেখা নাই, তুমি জাস্ট জেনে রাখো। এখান থেকে কোন সময় প্রশ্ন আসবে না, জাস্ট জেনে রাখতে হবে। সেটা কি, ওই যে আমরা শিখছিলাম না, এটা আলফা যেহেতু অনেক ছোট, আলফা যেহেতু অনেক ছোট, একের চেয়ে আলফা যেহেতু অনেক ছোট, তাই আমরা আলফাটাকে যদি বাদ দিই তাহলে কি হবে? তাহলে আলফা ইকুয়াল কি হবে? রুট ওভার কে বাই সি। তার মানে বিয়োজন মাত্রা হচ্ছে, বিয়োজন মাত্রা, দেখো আলফা মানে হচ্ছে বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক। মানে বিয়োজন মাত্রা হচ্ছে ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই যে এটা হচ্ছে আমাদের অসলের লঘুকরণ সূত্র। অসলের লঘুকরণ সূত্র হচ্ছে আলফা হচ্ছে ঘনমাত্রার বিয়োজন মাত্রার ব্যস্তানুপাতিক। তার মানে এই জায়গা থেকে আরেকটা আরো কিছু সূত্র দেখে রাখো, সূত্র দেখে রাখো। এখান থেকে ম্যাথ আসে না, এখান থেকে ম্যাথ আসে না, সূত্রগুলো দেখে রাখতে পারো। আমরা সূত্র দেখে রাখি একটু। এইচ প্লাস সমান সমান হচ্ছে আলফা সি, এটা প্রমাণ থেকে আসছে, মানে ওই যে 1 - আলফা সি। এইচ প্লাস মানে হচ্ছে আলফা সি, আলফা মানে হচ্ছে রুট ওভার কে এ বাই সি, দ্যাট মিন্স এইখান থেকে একসাথে লেখা যায় রুট ওভার কে এ ইন্টু সি। তার মানে তোমাকে যদি আমি বলি পিএইচ কত হবে, That's it। এই সূত্রটা দেখে রাখো, এখান থেকে ম্যাথ আসে না, ম্যাথ আসে না, তোমার টেনশন নাই। ওকে, ওকে। যেমন দেখো এখানে তোমার
মেডিকেলে প্রশ্ন আসছে, পিএইচ সম্পর্কে নিম্নের কোন তথ্যটি সঠিক? পিএইচ 7 হলে দ্রবণটি নিরপেক্ষ। বিশুদ্ধ পানির পিএইচ কত? 7। 25 ডিগ্রি সেন্টিগ্রেড পানির আয়নিক গুণফলের মান 10⁻14। 25 ডিগ্রি সেন্টিগ্রেড 10⁻14। 25 ডিগ্রি পিএইচ ও পিওএইচ উভয়ই 7 হলো অধিক তাপমাত্রা নিম্নের কোনটি কোন সম্পর্কটি সঠিক? এটা খুব ভালো প্রশ্ন। দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির পিএইচ এবং পিওএইচ উভয়ই 7। এটা কিন্তু খুব কমন সেন্স। দেখো, পানির পিএইচ 7, বিশুদ্ধ 25 ডিগ্রি সেন্টিগ্রেড বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি মানে কি বলতো? পিএইচ কত হবে? পিএইচ 7। তাহলে পিওএইচ কত হবে? 14 - 7, দ্যাট মিন্স কত? 7। তাই না? পিএইচ ও 7, পিওএইচ ও 7। অধিক তাপমাত্রায়, অধিক তাপমাত্রায় নিম্নের কোনটি সঠিক? এইটা একটা ভালো প্রশ্ন। দেখো, তুমি যখন তাপমাত্রা বাড়াবা, তাপমাত্রা বাড়াইলে কি হবে? তাপমাত্রা বাড়াইলে এনাম ভাই, তাপমাত্রা বাড়াইলে কেডব্লিউ এর ভ্যালুটা বাড়বে। বুঝো, তাপমাত্রা বাড়াইলে কেডব্লিউ এর ভ্যালুটা বাড়বে আস্তে আস্তে। তাহলে আমি যখন তাপমাত্রা বাড়াবো, এটা খুবই কনসেপচুয়াল প্রশ্ন। কেডব্লিউ এর ভ্যালু গত বছর আসছিল, কেডব্লিউ এর ভ্যালু বাড়বে। কেডব্লিউ এর ভ্যালু বাড়ার অর্থ হচ্ছে তোমার এই যে আমার এইচ প্লাস আর ওএইচ মাইনাস এর গুণফলও বাড়বে। এইচ প্লাস আর কেডব্লিউ বাড়তেছে, কেডব্লিউ বাড়া মানে কি? এদের গুণফলটা বাড়তেছে না? যেমন দেখো, একটু আগে ছিল 10⁻7, 10⁻7। বুঝো বুঝো বুঝো, 10⁻7, 10⁻7 ছিল, তাই গুণ করার পরে কি হয়েছে? 10⁻14 হয়েছে। যখন তুমি তাপমাত্রা বাড়াবা, তখন এটা হয়ে গেল, মনে করো একটা টাইমে হয়ে গেল 10⁻12। এই যে তুমি এখন বুঝবা, 10⁻12 হইলো, তার মানে আলটিমেটলি কি হচ্ছে? 10⁻6 আর 10⁻6 হচ্ছে। ক্লিয়ার? যখন তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে, তাপমাত্রা বাড়তেছে, মনে করো এটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা হচ্ছে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পিএইচ এলো 10⁻12। 10⁻14 বেশি না 10⁻12 বেশি? 12 বেশি। তখন এইটা যদি বাড়ে, তার মানে কি এইগুলো আলটিমেটলি কি -7 থেকে -6 হচ্ছে। তার মানে এইটা পিএইচ, মানে এই যে দেখো, এটা পিএইচ, এটা কি এইচ প্লাস, রাইট? এইচ প্লাস যদি 10⁻6 হয়, তাহলে পিএইচ কত হবে? 6। এটা পিএইচ কত হবে? 6 হবে। রাইট? বুঝছো? মানে একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝালাম। তার মানে অ্যান্সার কি হবে বলতো? পিএইচ কি 7 এর কম, পিওএইচ ও কি হবে? 7 এর কম হবে। এটা কারেক্ট অ্যান্সার। পিএইচ ও 7 এর কম, পিওএইচ ও কি হবে? 7 এর কম হবে। কারণ টেম্পারেচার বাড়াইতে থাকলে কেডব্লিউ এর ভ্যালু বাড়ে। অসম্ভব সুন্দর একটা প্রশ্ন। ব্রনস্টেড অ্যাসিড কোনটি? এগুলো পারবা। নিচের কোনটির কে এর মান বেশি? ওই যে HClO4 এর কে এর মান বেশি। এগুলো আইডিয়া দেওয়া আছে। কার অম্লত্ব বেশি হবে? কার অম্লত্ব বেশি হবে? যেখানে যত বেশি ইয়া থাকবে, মানে কি বলে, ফ্লোরিন ক্লোরিন বেশি থাকবে। ওকে, ফ্লোরিন ক্লোরিন যেখানে বেশি থাকবে সেইখানে হচ্ছে কি অম্লত্ব বেশি হবে। দেখো এখানে ফ্লোরিন ক্লোরিন কোন জায়গায় বেশি আছে? এই যে জায়গায় ফ্লোরিন ক্লোরিন বেশি আছে, দেখো, তাই এটার অম্লত্ব বেশি হবে। এসিডের তীব্রতা নির্ভর করে কিসের উপর? কে এর উপর। অনেকগুলো প্রশ্ন আছে এখানে, আপনি চাইলেই দেখতে পারেন। বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত? 55.5। 1 লিটার বিশুদ্ধ পানিতে কত মোল থাকে? 55.55। দেখছো, বিভিন্ন ভাবে প্রশ্ন আসবে, এগুলো দেখানো আছে। কোন বিবরণটি সঠিক? এগুলো পারবা, এগুলো পারবা। নিচের কোনটি অসত্য? ওই যে অম্ল অনুবন্ধী অম্ল অ্যাসিডের প্রশ্ন। ওকে, আমরা এই টপিক থেকে মুভ করি। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, তোমরা একবার চেক করবা, প্রশ্ন তুমি পারো। সালফেট আর, যেমন সালফেট আর ফসফেটের অনুবন্ধী অ্যাসিড কি? সালফেটের অনুবন্ধী অ্যাসিড মানে কি? সালফেট নিজে ক্ষার, ও কি করবে? H প্লাস গ্রহণ করবে, তার মানে কি HSO4 মাইনাস হবে, আর HPO4 2 মাইনাস হবে, একটা করে H প্লাস গ্রহণ করবে। কেন? ভাই অনুবন্ধী অ্যাসিড, তার মানে ওরা কিন্তু ক্ষার, ক্ষাররা কি করে? H প্লাস গ্রহণ করে, ক্ষাররা H প্লাস গ্রহণ করে। HSO4 মাইনাস, HPO4 2 মাইনাস। ফার্স্টের প্রশ্ন একটু কঠিন প্রশ্ন। HSO4 মাইনাস H2O H3O প্লাস সালফেট। HSO4 মাইনাসের অনুবন্ধী ক্ষার কোনটি? যেমন দেখো, HSO4 মাইনাস, ওর অনুবন্ধী ক্ষার চাইছে, তার মানে H টা চলে যাবে, SO4 2 মাইনাস হবে অ্যান্সার। ফার্স্টের প্রশ্ন একটু দেখবা ভালো করে। এবার আসো পিএইচ। পিএইচ নিয়ে খুব ভালো আলোচনা আছে এই জায়গায়। অল্প আলোচনা করব আমরা, বেশি আলোচনা করব না। বাট যতটুকু আলোচনা হবে একদম প্রিসাইজ হবে, একদম মানে সুন্দর একটা আলোচনা হবে। পিএইচ এর সূত্রগুলো আমরা জানি। পিএইচ এর তুলনা যদি কখনো দেয়, যেমন দুইটা অম্লীয় দ্রবণে পিএইচ 3 এবং 6, প্রথমটি দ্বিতীয়টি অপেক্ষা কত? তুমি কি করবা? 10⁻⁻,
সূত্রটা কি দিবা? কমন সেন্স জাস্ট 10 টু দি পাওয়ার মাইনাস বড় পিএইচ মাইনাস ছোট পিএইচ, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মাইনাস 3 1000 গুণ বেশি অম্লীয়। একই প্রশ্ন, এই যে তোমার 1000 টাইমস 6 পরে কি করা হয়েছে 3, তার মানে 1000 টাইমস। এই যে এটা একটা ভালো প্রশ্ন, এটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন, ভালো করে বুঝবা। আমি প্রত্যেকটা প্রশ্ন রাখছি, সবগুলা টাইপ কভার করব প্রশ্ন সলভ সহ, তাহলে দেখবা কি তোমার অভিজ্ঞতা বাড়বে, তোমার ভালো লাগবে। এখানে কি বলা হয়েছে, কোন দ্রবণের পিএইচ 2 থেকে 3 এ বৃদ্ধি করা হইলো, দ্রবণে H+ এর ঘনমাত্রা কত? দেখো 2 থেকে 3 এ বৃদ্ধি করা হয়েছে, একটা জিনিস বুঝো ভাইয়া, বুঝো। পিএইচ বাড়াইছি, তার মানে আমি H+ কি করছি, কমাইছি। এটা কি তুমি বুঝো কিনা? হ্যাঁ ভাই বুঝি, রাইট। পিএইচ 2 থেকে 3 করা হয়েছে, মানে পিএইচ আমি বাড়াইছি, তার মানে H+ আমি কমাইছি। ওকে, H+ এর ঘনমাত্রা কি হয়েছে, তার মানে H+ কমাইছি, বৃদ্ধি পেলো বাদ, বৃদ্ধি পেলো বাদ, এমনি অ্যান্সার এটা হিসেবে কমন সেন্স। 2 থেকে 3 তার মানে কি, তুমি 10 গুণ বাড়াইছো, 10 গুণ। 6 থেকে 3 মানে 3 মানে 10 টু দি পাওয়ার 3, 2 থেকে 3 মানে 1, 10 টু দি পাওয়ার 1 মানে 10, তার মানে কি, এই যে দেখো 10 গুণ হ্রাস পেলো, হ্রাস পেলো বুঝতে হবে কেন, পিএইচ বাড়াইছো, তার মানে H+ তুমি কমাইছো, শেষ। ওকে, পিএইচ এর ক্রম, এইগুলা খুব ভালো একটু প্রশ্ন, যদি কঠিন প্রশ্ন করে তাইলে তুমি পারবা। দেখো পিএইচ, কার পিএইচ সবচেয়ে বেশি হবে, কার পিএইচ সবচেয়ে বেশি হবে, দেখো উইক অ্যাসিডের পিএইচ কিন্তু এই যে পিএইচ 7, খেয়াল করো 1 থেকে 3 এর ভিতরে কি, 1 থেকে 3 এর ভিতরে স্ট্রং অ্যাসিড, আর 3 থেকে 7 এর ভিতরে কি, উইক অ্যাসিড। তার মানে আমি বলতে পারি উইক অ্যাসিডের পিএইচ বেশি হয়। নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, HCl, ইথানোয়িক অ্যাসিড, কে উইক অ্যাসিড? ও হচ্ছে উইক অ্যাসিড, তার মানে উইক অ্যাসিডের পিএইচ কি হবে, বেশি হবে। যেমন এই যে দেখো মেডিকেলে আসছিল, কার পিএইচ সর্বাধিক, কার পিএইচ সর্বাধিক, দেখো তো কার্বনিক অ্যাসিডের পিএইচ সর্বাধিক, কেন, ও উইক অ্যাসিড। সালফিউরিক, নাইট্রিক আর HCl এর চেয়ে কার্বনিক অ্যাসিডের পিএইচ বেশি হবে, কমন সেন্স। ওকে, কোন গ্রুপে পিএইচ এর সঠিক ক্রম আছে, আচ্ছা এগুলো একটু বেশি কঠিন প্রশ্ন, এগুলো আসবে না, এগুলো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন। আচ্ছা এটা তোমার পারা উচিত, পানিতে নিচের কোন দ্রবণটির পিএইচ সবচেয়ে বেশি, দেখো ভালো করে দেখো, এটা তুমি পারবা না, আমি তোমাকে বুঝাই দিই। এদিকে আসো, যখন কোনো একটা লবণ দিবে, লবণ, লবণটা কি অ্যাসিডিক না ক্ষারীয়, তুমি বুঝবা কেমনে? আমি একটা নেই, ম্যাগনেসিয়াম সালফেট, এদিকে আসো। ম্যাগনেসিয়াম সালফেট একটা লবণ, ওরে ভাঙো। এই ম্যাগনেসিয়ামটা আসছে কার থেকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে। আর সালফিউরিক অ্যাসিড আসছে কার থেকে বলতো, H2SO4 থেকে। তাহলে এবার কে স্ট্রং, ভাইয়া অ্যাসিড স্ট্রং, তাই এই লবণটা হবে অ্যাসিডিক। অসম্ভব সুন্দর আলোচনা হয়। মনে করো এই যে ফেরিক ক্লোরাইড, দুইটাই স্ট্রং নিয়ে আমরা আলোচনা করি না, ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, দেখো ক্লোরিনটা আসছে কার থেকে, HCl থেকে। আর আয়রনটা আসছে কার থেকে বলতো, ফেরিক হাইড্রোক্সাইড থেকে। তাহলে কে স্ট্রং, HCl স্ট্রং, অ্যাসিড, তাই এই ফেরিক ক্লোরাইডটা হবে কি, অ্যাসিডিক। সোডিয়াম কার্বনেট, ভালো করে তাকাও, দেখো কার্বনেট আসছে কার থেকে, কার্বনিক অ্যাসিড থেকে। মাথায় রাখবা অ্যানায়নটা অ্যাসিড থেকে আসে, লবণের অ্যানায়ন অ্যাসিড থেকে আসে, কেন ভাইয়া, H+ ছেড়ে দেয় পানি বানায় না, H+ আর OH- মিলে কি বানায়, পানি। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ বানায়, পানিও তো বানায় ভাই। পানির H+ টা আসে অ্যাসিড থেকে, তার মানে পানির H+ আসে অ্যাসিড থেকে, অ্যাসিডের তেলে H+, আর অ্যানায়ন পার্টটা কি, অ্যানায়ন পার্টটা অ্যাসিডের, রাইট, বোঝা গেছে। আর এই যে সোডিয়াম, সোডিয়াম পার্টটা আসবে কার থেকে, NaOH থেকে। তাহলে এই NaOH আর কার্বনিক অ্যাসিড কে স্ট্রং, বেস স্ট্রং, তাই সোডিয়াম কার্বনেটটা কি, বেসিক সল্ট। খুবই সুন্দর আলোচনা। NH4Cl, দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর HCl, কে স্ট্রং বলতো, HCl স্ট্রং, তাই NH4Cl কি হবে, অ্যাসিডিক লবণ, অ্যাসিডিক লবণ। ক্লিয়ার? তাহলে এখন তুমি বুঝো এই জায়গার ভিতরে কার পিএইচ বেশি হবে ভাইয়া, দেখো তো কার পিএইচ বেশি, অ্যাসিডের পিএইচ বেশি না ক্ষারের পিএইচ বেশি, ক্ষারের পিএইচ বেশি। দেখো ক্ষার কি 7 এর বেশি, এটা হচ্ছে বেস, আর এটা কি 7 এর কম, এটা হচ্ছে অ্যাসিড, তাই না? তাহলে পিএইচ কার বেশি হবে, ক্ষারের বেশি হবে। তাই এখানে ক্ষার কে আছে, ক্ষারীয় লবণ কে আছে, ক্ষারীয় লবণ হচ্ছে সোডিয়াম কার্বনেট, তাই ওর পিএইচ বেশি হবে। অনেক কঠিন প্রশ্ন, বাট আমি করাই দিলাম কনসেপচুয়াল দেখে। আসো,
কার পিএইচ বেশি, দেখো কার পিএইচ বেশি এখানে দেওয়া আছে, কার পিএইচ বেশি হবে বলো তো? যে স্ট্রং ক্ষার, স্ট্রং ক্ষার হচ্ছে NaOH। কেন ভাই স্ট্রং ক্ষার কেন? দেখো তো, দেখো কমন সেন্স। এটা হচ্ছে 7, 7 থেকে 10 হচ্ছে উইক বেস, আর 10 থেকে 14 হচ্ছে গিয়ে কি বলতো স্ট্রং বেস। তাহলে কার পিএইচ বেশি হয়? স্ট্রং বেজের। আবার কার পিএইচ বেশি হয় বলতো? উইক অ্যাসিডের পিএইচ বেশি হয়, স্ট্রং অ্যাসিডের চেয়ে উইক অ্যাসিডের কিন্তু পিএইচ বেশি, একদম কমন সেন্স। হ্যাঁ, তাহলে দেখো কার, কোন বেজের পিএইচ বেশি? স্ট্রং বেজের। কোন অ্যাসিডের পিএইচ বেশি? উইক অ্যাসিডের। তাহলে কোন ক্ষারের, যেমন এখানে কি কি আছে, অ্যামোনিয়া, NH4Cl, CH3 ডাবল এন NaOH, তাহলে কারটা বেশি হবে? NaOH এরটা বেশি হবে, কারণ ও স্ট্রং বেস, তাই ওর পিএইচ বেশি হবে। নিচের কোন দ্রবণটি পিএইচ 7, পিএইচ 7.4 দ্রবণে যোগ করলে পিএইচ এর মান কমবে? তাহলে পিএইচ এর মান কমে কেমনে? অ্যাসিড যোগ করলে। অ্যাসিড এই জায়গায় যে আছে সে। এগুলো একদম বেসিক প্রশ্ন। আচ্ছা, এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতো, সো এগুলো একটু পড়ে ফেলতে হবে। অল্প একটু পড়ালেখা, বেশি পড়ালেখা নাই, টেনশনের কোনো কারণ নেই। দেখো মাটির পিএইচ কত, এগুলো তো আর আমি তোমার পড়াই দিতে পারবো না, বাট ইম্পর্টেন্ট গুলো, যেমন চোখের পানির পিএইচ কত, স্যালাইভা মানে লালার পিএইচ কত, রক্তের পিএইচ তুমি যদি না জানো পড়ালেখা ছেড়ে দাও। পাকস্থলীর পিএইচ তোমার জানা উচিত। ক্ষুদ্রান্তের পিএইচ কি হয়? একটু বেসিক টাইপের হয়। পাকস্থলীর পিএইচ কিন্তু এসিডিক টাইপের হবে। তারপরে এগুলো আসে না, এত বেশি আসে না। চামড়া ট্রেনিং এর পিএইচটা একটু দেখে রাখো, এগুলা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো সমুদ্রের পানির পিএইচ কত হবে, মানে লবণাক্ত, রাইট, একটু লবণাক্ত। সমুদ্রের পানির পিএইচ একবার আসছে পরীক্ষায়। তারপরে মানুষের চোখের পানির পিএইচ কত, একবার আসছে পরীক্ষায়। এগুলো কিন্তু তোমার করতে হবে, মানে কি তোমার চার্ট মুখস্থ করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অম্লধর্মী মাটি, এটা আমি বলছি অলরেডি। অম্লধর্মী মাটির পিএইচ বাড়াইতে কি করতে হয় বলো তো? অম্লধর্মী মাটির পিএইচ বাড়াইতে কি ইউজ করতে হয়? চুন, ডলোমাইট। চুন ডলোমাইট একদম মুখস্থ রাখতে হবে, চুন ডলোমাইট। হ্যাঁ, চুন ডলোমাইট, ওকে, চুন আর ডলোমাইট। এই যে দেখো পিএইচ বাড়াইতে, মাটির পিএইচ বাড়াইতে কি ইউজ করা হয়? ডলোমাইট। এই দেখো অম্লধর্মী মাটির পিএইচ বাড়াইতে চূর্ণ ডলোমাইট ব্যবহার করা হয়। আর ক্ষারধর্মী মাটির পিএইচ কমাইতে কি ব্যবহার করবে? এই যে ফসফরাসযুক্ত সার, টিএসপি, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এগুলো খুবই 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 স্টার মার্ক কনসেপ্ট। হ্যাঁ, স্টার মার্ক কনসেপ্ট। তারপরে আসো, পিএইচ এর ভ্যালু রিলেটেড এই জিনিসগুলো তুমি জানো। দেখো পিএইচ, কোন রোগীর রক্তের পিএইচ যদি 6.90 হয়, মানে 7-এর কম হয়, এটাকে আমরা বলি অ্যাসিডোসিস। আর যদি পিএইচ 7-এর বেশি হয়, এটাকে আমরা কি বলি? অ্যালকালোসিস। অ্যালকালি মানে কি? ক্ষার। উম এগুলো হয়ে গেছে। এই দেখো রক্তের পিএইচ এর মান কত, 7.35 থেকে 7.45। অ্যামোনিয়া দ্রবণে মিথাইল অরেঞ্জ আছে, এটা লাগবে না, এটা এই চ্যাপ্টারের প্রশ্ন না, সরি। ওকে, এবার হচ্ছে পিএইচ এর ভ্যালু নির্ণয়। পিএইচ এর ভ্যালু নির্ণয় খুবই সুন্দর আলোচনা। পিএইচ এর ভ্যালু নির্ণয় খুবই সুন্দর একটা আলোচনা। ওকে, ওকে, দেখো পিএইচ এর কনসেপ্ট গুলো খুবই সুন্দর কনসেপ্ট। পিএইচ মানে পিএইচ বের করার কনসেপ্ট। ওকে, সিম্পল কথা বলি, সেটা হচ্ছে যদি বাইনারি নাম্বার থাকে, বাইনারি নাম্বার এগুলো খুবই 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 ফেমাস জিনিস। মনে করো তোমার কাছে এরকম আছে, আমি তোমাকে শিখাই দিই 10⁻1, 10⁻2, 10⁻3, 10⁻4, 10⁻5, এই রেঞ্জটা মনে রাখো। এগুলোর পিএইচ সবসময় কি হবে জানো? এই যে পাওয়ার, এই যে 1 2 3, 1 2 3 4 5, এগুলোর পিএইচ সবসময় এরকম, মানে 10⁻1 মানে কি দেখো 0.1, এটা কি 0.01, 0.001, 0.0001। দেখো মানে জিনিসটা হচ্ছে, তোমাকে যদি আমি বলি বাইনারি নাম্বার মানে 0 আর 1, তোমাকে যদি এই সংখ্যাগুলো দেওয়া থাকে, আলটিমেটলি মানে কি এই সংখ্যাগুলো দেওয়া থাকে, তাহলে এদের পিএইচ কত হবে? পিএইচ সবসময় এটা হবে। একদম একদম প্রিসাইজ আলোচনা। হ্যাঁ, যদি H+ এর ঘনমাত্রা এটা থাকে। আচ্ছা ভাই, এরপরে যদি এরকম দেয় 10⁻⁻7, অলওয়েজ মাথায় রাখবা
তখন পিএইচ হয়ে যাবে কত? মুখস্থ একদম 6.9। আর যদি ভাই 10⁻⁻6 দেয় তখন কি হয়ে যাবে পিএইচ? 5.9। এই দেখো এইচ প্লাস দেওয়া আছে পিএইচ এটা, এইচ প্লাস দেওয়া আছে পিএইচ এটা, এইচ প্লাস দেওয়া আছে পিএইচ একদম ঠুডস্থ সিম্পল জিনিস। মানে এটা তো বুঝাই যায় মাইনাস লগ অফ এইচ প্লাস, মাইনাস লগ অফ এইচ প্লাস মানে কি ওই যে মাইনাস আর -1টা মিলে কি হয়ে যাবে +1। যদি কোনো সময় এরকম থাকে 10⁻⁻7 -8 -9 তখন পিএইচ কি সাথে কম হবে রাইট, মানে 6.9 আর এটা দিবা 5.9 শেষ। দেখো এগুলো সিম্পল। 0.01, 0.01 মানে অ্যান্সার কত হবে 2। বাট তোমাকে প্রশ্ন দিছে পিওএইচ কত আর পিএইচ কত, আমরা জানি পিএইচ আর পিওএইচ এর গ্যাপ কত 14 রাইট। তাহলে 0.01 এর পিএইচ কত 2 আর 12, 12 আর 2 প্রশ্ন বুঝছো? 0.01 কি হবে বলো তো, পিওএইচ কত মানে 12। 0.0 এই দেখো দেখো 0001 চারটা জিরো, চারটা ঘর আর কি, চারটা ঘর। তাহলে কি হবে পিএইচ কত হবে 4। এই দেখো এই যে এটা ভালো প্রশ্ন, দেখো 0.005 আছে, সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত হবে? ভালো করে দেখো সালফিউরিক অ্যাসিড কয়টা এইচ প্লাস দেয়? দুইটা এইচ প্লাস দেয় তাই না, দুইটা এইচ প্লাস দেয়। তার মানে তুমি যখন 0.005 এর সাথে 2 গুণ দিবা, 5 দুগুণে 10 না, তার মানে এটা কি হয়ে যাবে 0.010 এরকম রাইট। মাইনাস লগ অফ এইটা, মাইনাস লগ এটা মানে কি 2 না, 2। আচ্ছা এ ধরনের প্রশ্ন বেশি আসে না, বাট তারপরে যদি আসে 0.365% এইচসিএল দ্রবণের পিএইচ কত? করা যাবে, টেনশন করো না, মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা জানি ভাইয়া যদি x% থাকে তাইলে ঘনমাত্রা কেমনে বের করা বলো তো? 10x/m এরকম কি না? হ্যাঁ ভাই এরকম। তাহলে দেখো 10/m মানে কত 36.5, এটাই তোমার ঘনমাত্রা তাই না? আচ্ছা এবার দেখো, এখন আমরা কি জানি 36.5, এই দশমিকটা তুমি যদি 2 ঘর ডাইনে নাও তাহলে কি হবে 36.5 হিসাবে পড়বে, আর 10⁻², রাইট, বুঝা গেছে। তাহলে এবার চিন্তা করে দেখো 36.5 হইলো 2 ঘর ডাইনে সরাইলাম তাই 10⁻², তাহলে 36.5 36.5 কাটাকাটি, তাহলে 10⁻1 আর 10⁻², দ্যাট মিনস 10⁻−1 তাই না? এবার পিএইচ কত হবে? এখন আর বলে দিতে হবে? এখনো বলে দিতে হবে না। 0.001 মোলার NaOH, 3 দেখো 3, পিএইচ 3, বাট এটা ক্ষার, তাই পিএইচ হবে হচ্ছে ওই যে পিওএইচ মানে 3, পিএইচ হবে 14 - 3 মানে 11। ওকে এই টাইপ শেষ, এই টাইপ থেকে আর করাবো না, এ আরো প্র্যাকটিসের জন্য আছে, তুমি করতে পারবা চাইলে। যেমন এটা ঢাকা ভার্সিটির খুবই ফেমাস প্রশ্ন, নিচের কোন তথ্যটি সঠিক নয়? এই যেমন এইটা সঠিক নয়, তোমার কাছে দেখে মনে হতে পারে এটা সঠিক। পিএইচ অফ 10⁻⁻9 মোলার HCl, পিএইচ কি 9 হবে? না। 10⁻1 থেকে 10⁻⁻5 পর্যন্ত কিন্তু 1 2 3 4 5, 10⁻⁻9 হলে অ্যান্সার কি হবে বলো তো? অ্যান্সার হবে 6.9। এটা রিজন আছে, রিজন হচ্ছে পানির এইচ প্লাসটা যোগ হয় বুঝছো। পাকস্থলীর পাচক রসে এইচ প্লাস এর মোলার ঘনমাত্রা কত যখন পিএইচ এর মান 1.4? আচ্ছা এই ধরনের প্রশ্ন নরমালি আসে না, এটা একদম বইয়ের হুবহু প্রশ্ন, এটা বইয়ের হুবহু প্রশ্ন। আচ্ছা এটা এবার বুঝো, কেস টু, কেস টু কি, কেস টু হচ্ছে মনোযোগ দিয়ে বুঝবা, যদি দুইটা স্ট্রং অ্যাসিড বা দুইটা স্ট্রং বেস দেয় মানে একটা প্রশ্ন করি তাহলে তুমি বুঝবা। আচ্ছা এই টাইপটা আসবে না তোমাদের বুঝছো, আমি একবারে কেস থ্রিতে চলে যাই, এটা এটা হচ্ছে গিয়ে ক্যালকুলেটর লাগে, ক্যালকুলেটর ছাড়া এটা করা যাবে না, সো এটা তোমাদের আসবে না। আচ্ছা এবার হচ্ছে তোমাকে যদি একটা স্ট্রং অ্যাসিডের সাথে একটা স্ট্রং বেস দিয়ে দেয়, স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস যুক্ত করে দেয় মানে মিশ্রণ, মিশ্রণের পিএইচ
মিশ্রণে পিএইচ খুবই ফেমাস কনসেপ্ট, খুবই ফেমাস কনসেপ্ট। দেখো মিশ্রণে পিএইচ কি হবে, তুমি কিন্তু জানো না অ্যাকচুয়ালি এরা এইচ প্লাস নাকি ওএইচ মাইনাস, অ্যাসিড বেশি আছে নাকি ক্ষার বেশি আছে, বুঝো। এন্ড একটা জিনিস মাথায় রাখবে, এটা কিন্তু দুইটাই স্ট্রং এর কনসেপ্ট, এটা পরিমাণগত রসায়নে করাবো আমি। মনে করো তোমাকে তোমাকে দিছি H2SO4, আর তোমাকে দিছি সে হচ্ছে কথার কথা NaOH, বুঝো বুঝো বুঝো, দুইটাই স্ট্রং হইতে হবে, শর্ত কি দুইটাই স্ট্রং। তুমি কি করবা, ওর V1S1 আর তুল্য সংখ্যা, আর ওর V2S2 আর তুল্য সংখ্যা বিয়োগ করবা, মডুলাস দিবা। কেন মডুলাস দিবা, H2SO4 বেশি আছে না NaOH বেশি আছে তুমি জানো, আমি জানি, জানি না, যেই বেশি থাকুক বিয়োগ ফলটা যাতে নেগেটিভ না আসে, ডিভাইডেড বাই ভি টোটাল। এখানে তোমার আরো দুই তিনটা ক্ষার থাকতে পারে, দুই তিনটা অ্যাসিড থাকতে পারে, সবার এই পোর্শনটুকু নিয়ে যোগ বিয়োগ করে দিবা। এবার এটা এইচ প্লাস নাকি ওএইচ মাইনাস তুমি কি জানো, জানি না, আমি কি জানি, জানি না। এই ভ্যালুটা যার বেশি মনে করো এটা তো অ্যাসিডের, এটা বেশি আসা মানে কি এইচ প্লাস, মনে করো ও বেশি আসে তাহলে ওএইচ মাইনাস, প্রশ্ন সলভ করলে বুঝে যাবে। আসো দেখো ঢাকা ভার্সিটিতে আসছে 50 ml 1 মোলার NaOH, 50 ml 0.8 মোলার HCl, মিশ্রণের পিএইচ কত। আমরা আগে অ্যাসিড নিয়ে কাজ করি, পরে ক্ষার নিয়ে কাজ করি। আসো তাহলে 50 V1S1 0.8 মানে 8/10, রাইট। 0.8 মানে কি 8/10 না, এটা কি তুমি বুঝো কিনা, এই ক্যালকুলেটর নাও, 0.8 লেখো, 4/5 মানে 8/10, এটা বুঝতে পারবে না। HCl এর তুল্য সংখ্যা তো 1, এই যে HCl গেল, বিয়োগ দিবা 50 আর 1, তুল্য সংখ্যা 1, V1S1 50 যোগ 50, এটা কি এইচ প্লাস না ওএইচ মাইনাস তুমি কেমনে জানবা, বুঝা অনেক ইজি। 10 আর 50 কাটাকাটি করলে 5, 5 8 40, 40 মাইনাস 50, দেখো 40 মাইনাস 50, তাহলে এটা বেশি, তাহলে এটা ক্ষার হবে, এটা কি হবে, ক্ষার হবে, ক্ষারীয় হবে আর কি প্রকৃতিটা। তাহলে 40 - 50 মানে 10/100, 0.1, 1/10 মানে 0.1। তাহলে OH মাইনাস যদি 0.1 হয়, POH হবে 1, PH হবে 13। পড়ালেখা অনেক সহজ। আরেকটা প্রশ্ন আসে মাঝে মাঝে, দেখুন এটা বুয়েট প্রিলিমিনারিতে আসছে, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন। 15 ml 1 মোলার সালফিউরিক অ্যাসিড, আসো আসো আসো, 15 ml 2 মোলার KOH, তুল্য সংখ্যা তো 1, রাইট, ডিভাইড বাই 30। এখন বলছে পিএইচ কত, দেখো 30 - 30 আন্ডা, মানে ভাইয়া এখানে এসিড আর ক্ষার তো সমান, কেউ কারোর চেয়ে বেশি না, তার মানে এরা প্রশমিত হয়ে গেছে, মানে পিএইচ কত হবে, 7 হবে। খুবই সুন্দর প্রশ্ন। এই দেখো সাস্টের প্রশ্ন, সাস্টে এরকম মাঝে মাঝে প্রশ্ন আসে, যে দেখো 30 ml 0.12 মোলার NaOH, 15 ml 0.1 মোলার কি বলতো এটা H2SO4 যোগ করলে দ্রবণটি কি হবে। ওই যে তুমি কি করবে এখন, জাস্ট এসিড থেকে ক্ষার বিয়োগ দিয়ে দিবা, 15 ইন্টু 0.1 মানে কি 1/10 ইন্টু 2 বিয়োগ আবার ওইটা 30, মনোযোগ দিয়ে খেয়াল করো, 30 ml 30, এটা কি 0.12 মানে কি 12/100 ইন্টু NaOH মানে 1, এটা বিয়োগ দাও। এবার দেখো কে বেশি কে কম, মনোযোগ দিয়ে খেয়াল করো, 30 মানে এখানে 3 আসবে, 30/10 3, আর এখানে কত আসে দেখো তো, এখানে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, 3 কাটাকাটি করো 3, আর এটা কত দেখো তো, এটা হচ্ছে 10, 3 × 36, 36/10 মানে 3.6, এটা হচ্ছে 3.6 আসে। তাহলে কে বড় বলো তো, এখানে 3 আর 3.6 কে বড়, ক্ষার বড়, ক্ষার বড় মানে কি ক্ষারীয়, প্রশ্ন হচ্ছে এরকম। কথা বোঝা গেছে বাবা। তারপরে দেখো এই যে HCl NaOH মিশ্রিত করলে জলীয় দ্রবণের পিএইচ কত হবে, এগুলো এখন বের করা তোমার জন্য একদম দুধ ভাত। ওকে, দেখো কেস ফোরটা নর্মালি আসে না, বাট তুমি পারবা, যদি আসে কখনো তুমি পারবা। মানে আমরা তো অলরেডি শিখছি এইচ প্লাস মানে কি √KSC মাইনাস লগ অফ এইচ √KSC। ওকে, এবার দেখো ভালো করে তাকাও,
সেটা হইলো এই জায়গায় কি দিছে 0.1 মোলার CH3 ডাবল। দেখো যদি প্রশ্ন আসে এইটাই বারবার আসবে, বারবার করে বলতেছি, প্রশ্ন আসলে এটাই বারবার আসবে। তার মানে এটা তুমি একদম মুখস্থ রাখতে পারো। আর দ্বিতীয়ত হচ্ছে টেকনিক অবলম্বন করতে পারো। টেকনিক অবলম্বন করা খুব বেশি সহজ, খুব বেশি সহজ, তোমার টেনশনের কারণ নাই। দেখো রুট ওভার কেএসি, রুট ওভার কেএসি তুমি অলরেডি একটা জিনিস জানো, 0.10⁻⁻5, আর এটা কি 10⁻⁻1, 10⁻⁻6 এর রুট করলে 10⁻3 আসে। এবার 1.8 তোমাকে আমি শিখাইছিলাম, বলতো এই যে বুঝো বুঝো, √1, √2, √1 কত 1, √2 কত, বলো √2 কত 1.4, রাইট? √2 কত 1.4 না? এই শিখাইছিলাম তো, নিজেই ভুলে গেছি নাকি? না, ভুলি নাই। 1.4, তাহলে √1.8 কি হবে? 1.4 এর কাছাকাছি ভ্যালু হবে, মানে 1.3। ওকে, তাহলে দেখো এই যে √1.8 মানে কি √1.3। ডান, ডান। এইবার তোমাকে কি বলা হয়েছে দেখো, তুমি একটা জিনিস শিখে রাখো ভাইয়া, হ্যাঁ একটা জিনিস শিখে রাখো, মনে রাখবা, মাইনাস লগ অফ এ ইন্টু 10⁻⁻b, তাহলে কি হবে বলতো? এটার এটার অ্যান্সার কি হবে জানো? বি মাইনাস লগ এ, মাইনাস লগ অফ এ ইন্টু 10⁻⁻b মানে কি বি মাইনাস লগ এ। এবার আসো, এখানে কি দিছে 1.34 10⁻⁻3, এই দেখো বি 10⁻⁻b, বি মাইনাস লগ এ। ওকে, এবার আসো বি মাইনাস লগ ওয়ান, লগ ওয়ান এর ভ্যালু কত? লগ ওয়ান এর ভ্যালু ভাইয়া 1, 0, রাইট? লগ ওয়ান এর ভ্যালু 0, লগ টু এর ভ্যালু কত? 0.3। ওকে, এক সেকেন্ড, এটা ফোন আসছে। আসসালামু আলাইকুম, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ক্লাসে আছি, ক্লাসে আছি, ক্লাসে আছি। আমি ফ্রি হয়ে ফোন দিচ্ছি। তো লগ 1.34, 1.34 মানে কি 0.3, লগ টু এর ভ্যালু 0.3, তার মানে এটা 0.2, 3 মানে 2.8। দেখো 2.8, তার মানে 2.8 যে অ্যান্সারটা আসছে এটা খুবই লজিক্যাল অ্যান্সার, এটা বের করা খুব ইজি। মানে এখানে এটা ছিল বইলা আমি আপনার এটা দিয়ে বুঝাইছি, এটা না থাকলে লেখা লেখা বুঝাইতাম। ওকে, যেমন এইবার এই প্রশ্নটা আসছে, জিএসটি তে আসছে গত বছর, মানে এই বছর। দেখো কি প্রশ্ন দিছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.01 মোলার ঘনমাত্রা জলীয় দ্রবণ অ্যাসিটিক অ্যাসিড 4.2% বিয়োজিত হলে বিয়োজন মাত্রা কত? খুবই মানে সুন্দর প্রশ্ন। দেখো এখন তোমার বলছে 0.01 মাত্রা ঘনমাত্রার বিয়োজিত হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, এইচ প্লাস এর ভ্যালু কত? ভাই আলফা সি করছি, হ্যাঁ। আলফা কত? 4.2%, 4.2 বাই 100, তুমি 100টাকে এখানে লেখো না, 10⁻⁻², আর 0.01 মানে 10⁻², তার মানে 4.2 10⁻⁻4। দেখো এইটা করতে গেলে ক্যালকুলেটর লাগে লাগে না, সিম্পল প্রশ্ন। কেস 5 হচ্ছে উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস, এটা তোমার বোঝার দরকার নেই, এটা বুঝো। যেমন তোমাকে বলছে, ওই যে একটু আগে তোমাকে লবণ ভাঙানো শিখাইলাম না, বলছে এইচ ও NaOH এর NaX এর সম্ভাব্য পিএইচ কত হবে। দেখো NaX, NaX মানে Na আসছে কার থেকে? NaOH থেকে। আর X টা আসছে কার থেকে? HX থেকে, তাই না? এটা HX আর NaOH, তাহলে কে বেশি এখানে স্ট্রং? কার স্ট্রং? তার মানে NaX কি হবে ভাইয়া? বেসিক সল্ট। বেসিক সল্ট মানে, বেসিক সল্ট মানে পিএইচ অলওয়েজ কি হবে বলতো? গ্রেটার দেন 7, তাহলে 7 হচ্ছে বেশি হবে বেসিক সল্টের পিএইচ। ঢাকা ভার্সিটির প্রশ্ন, খুবই কনসেপচুয়াল প্রশ্ন। যেমন দেখো এই যে এরকম প্রশ্ন আছে, অনেক আছে। যেমন দেখো ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণের পিএইচ কত? দেখো ফেরিক ক্লোরাইড মানে কি, ওই যে একটা এসে HCl থেকে, একটা আসছে ফেরিক হাইড্রোক্সাইড থেকে, একটা আসছে HCl থেকে, একটা আসছে ক্ষেত থেকে বলতো ফেরিক হাইড্রোক্সাইড থেকে। তাহলে HCl মানে কি? স্ট্রং অ্যাসিড, মানে সাতের চেয়ে বেশি। পিএইচ কি হবে? সাতের চেয়ে বেশি। কোন যৌগটির জলীয় দ্রবণ ক্ষারীয়? জলীয় দ্রবণ ক্ষারীয় কার হবে? এই যে এটার NaOH থেকে আসছে, CH3COOH থেকে আসছে। যা পড়াইছি তার থেকে প্রশ্ন সলভ করাই দিচ্ছি।
কোনটি অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে? অম্লীয় জলীয় দ্রবণ কে তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড, কার্বনিক অ্যাসিড তৈরি করবে। আমরা অক্সাইড পড়ছি অলরেডি। একটি মৃদু ক্ষার, আচ্ছা এটা পরিমাণগত রসায়নের প্রশ্ন, দরকার নাই, নির্দেশকের প্রশ্ন। দ্যাটস ইট। কত সুন্দর প্রশ্ন দেখছো। এখন আর তোমার কাজ নাই, এখন তোমার কাজ হচ্ছে 10 মিনিট, আর 10 মিনিটের পড়ালেখা আছে, দেন দেন তোমার পড়ালেখা শেষ। এবার বলো, বাফার ও বাফারের প্রকারভেদ। বাফারের প্রকারভেদ মানে হচ্ছে অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার, অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার, রাইট। অম্লীয় বাফারের মধ্যে তোমাকে কার কথা জানতে হবে? একজনের কথা তোমার মাথায় রাখতে হবে, দুর্বল অ্যাসিড আর দুর্বল অ্যাসিডের একটা লবণ। দুর্বল অ্যাসিড আর দুর্বল অ্যাসিডের একটা লবণ, ওকে। আচ্ছা, আর ক্ষারীয় বাফারের মধ্যে তোমাকে একজনের কথা জানতে হবে। মানে এইটা তো তোমার জানতেই হবে, বুঝছো? একটা একটা দুর্বল ক্ষার আর একটা দুর্বল ক্ষারের লবণ, ক্লিয়ার বাবা? একটা অ্যাসিড আর একটা অ্যাসিডের লবণ, একটা দুর্বল ক্ষার, একটা ক্ষারের লবণ, ওকে। একটা ক্ষার, একটা ক্ষারের লবণ। কোন দ্রবণের সামান্য পরিমাণ অম্ল বা ক্ষারের যোগ করলে পিএইচ পরিবর্তন হয়, এটা মানে বাফার দ্রবণ, ওকে। ডিরেক্ট বাফার, ইনডিরেক্ট বাফার তোমার আপাতত বোঝার দরকার নেই। আচ্ছা, একটু পড়াই দিই। বুঝো ডিরেক্ট বাফার মানে কি? ডিরেক্ট বাফার মানে হচ্ছে তোমাকে ডিরেক্ট ওরা বইলা দিছে যে এখানে ভাই একটা দুর্বল অ্যাসিড আছে, আর একটা দুর্বল অ্যাসিডের কি আছে বলো তো, লবণ আছে। তার মানে তুমি কি বুঝবা এটা ডাইরেক্ট খা, ওকে, ডাইরেক্ট বাফার, ওকে। তোমাকে যদি বলে ভাইয়া একটা একটা উইক অ্যাসিড আছে, আর আমি এটা ক্ষারের সাথে বিক্রিয়া দিছি, তাহলে বিক্রিয়া করলে তো কি তৈরি হবে? এটা তৈরি হবে না? হ্যাঁ। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, মনে করো তুমি ক্ষার নিছো, এই যে উইক অ্যাসিড নিছো 1 বালতি, আর ক্ষার নিছো হইলো কি আছে 1 গ্লাস। এখন একটা জিনিস বুঝো, সেটা হইলো, বুঝো বুঝো বুঝো, এখানে কিন্তু তোমার স্ট্রং, সরি, উইক অ্যাসিড আর লবণ দেয় নাই, উইক অ্যাসিডের সাথে একটা স্ট্রং বেস দিয়ে দিছে, ক্লিয়ার কিনা? উইক অ্যাসিডের সাথে কি দিয়ে দিছে? একটা স্ট্রং বেস দিয়ে দিছে, ক্লিয়ার কিনা? ওকে। এখন একটা জিনিস চিন্তা করো, বুঝো। এখন সেটা হইলো, ওরা তো বিক্রিয়া করবে, ওরা তো আর বসে থাকবে না। অ্যাসিডের সাথে তুমি ক্ষারে রাখছো, ওরা কি বসে থাকবে? না, ওরা কি করবে? ওরা বিক্রিয়া করবে, ক্লিয়ার কিনা কথা? হ্যাঁ ভাই ক্লিয়ার। ওরা বিক্রিয়া করবে। এবার দেখো, NaOH নিছো কি তুমি 1 গ্লাস, এই 1 গ্লাস NaOH কি করবে বলো তো? বিক্রিয়া করবে না, কার সাথে বিক্রিয়া করবে? ক্ষারের সাথে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। তাহলে এই যে বাকি যে জায়গাটা, এই যে বাকি যে জায়গাটা, হ্যাঁ বাকি যে জায়গাটা, যে বাকি যে জায়গাটা, হ্যাঁ বাকি যে জায়গা, বাকি যে জায়গাটা, এই বাকি জায়গাটা কি অবশিষ্ট অ্যাসিড না? হ্যাঁ। তাহলে আসো, তাহলে বিক্রিয়া করছে একটুকের সাথে, কিন্তু একটুকের সাথে একটু, এই 1 গ্লাসের সাথে বিক্রিয়া করবে, আর বাকি যে জায়গাটা কি অবশিষ্ট অ্যাসিড। আর এই যে যতক্ষণ বিক্রিয়া করছে ততক্ষণ কি তৈরি হবে, না কি তৈরি হবে বলতো? অল্প ক্ষার বিক্রিয়া করছে, তাহলে ক্ষার ওর সাথে বিক্রিয়া করে অল্প লবণ তৈরি করবে। তৈরি হওয়া লবণ আর অবশিষ্ট অ্যাসিড। তাহলে এখন বুঝো, তৈরি হওয়া লবণ আর অবশিষ্ট অ্যাসিড, তৈরি হওয়া লবণ আর অবশিষ্ট অ্যাসিড, এরা মিলে কি তৈরি করবে? বাফার তৈরি। তার মানে শর্তটা কি? শর্তটা হচ্ছে যদি ভাইয়া তুমি ওরে বেশি নিতা, তাহলে কিন্তু বাফার তৈরি হইতো না। শর্ত হচ্ছে অবশ্যই উইক পার্টটাকে, যেমন এই জায়গায় উইক অ্যাসিডের মোল সংখ্যাটাকে কি হতে হবে? বেশি হতে হবে। এরকম প্রশ্ন আসে, আমরা করব এখন। যেমন দেখো, নিচের কোনটি অম্লীয় বাফার তৈরি করে? ক্ষারীয় বাফারের ক্ষেত্রে একই কথা, এটা লাগবে না। যেমন ক্ষারীয় বাফার কে কে তৈরি করে? এই যে দেখো, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যাকুয়াস অ্যামোনিয়া মানে কি? NH4OH, তাই না? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড ক্ষারীয় বাফার তৈরি। কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ? দেখো, রেগুলার আসে। কোনটি দিয়ে ক্ষারীয় বাফার তৈরি করা যায়? খুবই কমন প্রশ্ন।
কোনটি বাফার দ্রবণ নয়? বাফার দ্রবণ নয় কোনটা? এ হে রে, বাফার দ্রবণ নয় কোনটা? এই যে দেখো এটা, এই যে অ্যাসিড আর এই খাদ মিলে বাফার দ্রবণ হবে না। ক্রিয়া কৌশল লাগবে না তোমাদের, ওই প্রশ্নটা খুঁজতেছি রে। আছে 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 আছে, যাই নাই যাই নাই যাই নাই, দেখো দেখো ভালো করে পড়ো। দেখো, বাফার দ্রবণটি শনাক্ত করো, এই ধরনের প্রশ্ন আসলে কি করবা? দেখো, এটা কিন্তু ইনডিরেক্ট বাফার দেওয়া আছে, উইক অ্যাসিড দেওয়া আছে, স্ট্রং বেস দেওয়া আছে, উইক অ্যাসিড দেওয়া আছে, স্ট্রং বেস দেওয়া আছে। দেখো, উইক অ্যাসিড দেওয়া আছে, স্ট্রং বেস দেওয়া আছে। এখন কি করবা? তুমি দেখবা উইক পার্ট যেখানে বেশি হবে, এন উইক অবশ্যই বেশি হতে হবে, তাইলে তোমার কাজ শেষ, ওইটাই বাফার। এখন তুমি দেখো, বুঝো বুঝো, 0.2 মোলার 10 ml, 0.2 মোলার 10 ml দুইটারই সেম আছে, তাইলে ও বাফার না। 0.2 10, 0.1 10, এবার দেখি একটু, এটা কত? 2/10, তারপরে এটা হচ্ছে 2 মোল। ভাই, এটা 2 মোল আসে না, মিলিমোল আসে, ml আছে, কোনো সমস্যা নেই, তুমি গুণ করো। 0.2 আর 10 গুণ করলে কি আসবে? 2। আর 0.1 আর 10 গুণ করলে কি আসবে? 1। দেখো তো, CH3COOH এখানে বেশি আছে, তাই এটা বাফার হবে, বাকি কোনোটাতে বাফার না। দেখো, এটা 1 আর এটা কত হবে? 2, তাহলে এটা কি বাফার? বাফার না। অবশ্যই CH3COOH বেশি থাকতে হবে। HCl আর NaOH মিলে তো বাফার তৈরি করবে না, তার মানে ও বাদ। দেখো, ডিউতে এই প্রশ্ন আসছে, নিচের কোনটি বাফার দ্রবণ? দেখো, তুমি সেম প্রশ্ন, সেম প্রশ্ন, এটা 2 মোল আর এটা কি 1 মোল, তাহলে ও হচ্ছে বাফার। সূত্র লাগবে না, সূত্র আমরাই লিখে দিব। সূত্র কি বলো? সূত্র আমরা সবাই জানি। এসিডিক বাফারের ক্ষেত্রে সূত্র কি হবে? এন সল্ট বাই এন বেস, রাইট? বলো, বুঝছো কিনা? তাহলে এসিডিক বাফারের ক্ষেত্রে পিএইচ হচ্ছে এটা, এসিডিক বাফারের ক্ষেত্রে পিএইচ হচ্ছে এটা, পিএইচ হচ্ছে। বেসিক বাফারের ক্ষেত্রে সূত্র কি? 14 থেকে বিয়োগ দিয়ে দাও, কারণ পিওএইচ পাবা না। সল্ট বাই বেস, সূত্রগুলো তো অ্যাটলিস্ট জেনে রাখতে হবে, তাই না? ওকে, এটা খুবই অবভিয়াস প্রশ্ন, যে দেখো কখন পিএইচ ইকুয়াল পিকে হবে। মনে করো, এই যে খেয়াল করো, হ্যাঁ, এটা খুবই ভালো একটা প্রশ্ন, এটা ডিওতে 2 বার আসছে। জাস্ট বুঝো, পিএইচ ইকুয়াল পিকে কখন হবে বলো তো? পিএইচ ইকুয়াল পিকে কখন হবে? যখন এই পোর্শনটুকু জিরো হয়ে যাবে, তাই না? এই পোর্শনটুকু মানে সল্ট বাই অ্যাসিড। এখন বুঝো, এই পোর্শনটুকু কখন জিরো হবে? এই পোর্শনটুকু কখন জিরো হবে বলো? জিরো হইতে হবে। জিরো হওয়ার অর্থ কি বলতো? জিরো অর্থ হচ্ছে log 1 হয়ে যাওয়া। log 1 মানে কি? আসলে সল্ট বাই এসিডের ঘনমাত্রার, মানে এদের অনুপাত 1 হয়ে যাওয়া। এটার অর্থ কি? এটা আসলে সমমোলার যদি কখনো হয়, তখন পিএইচ ইকুয়াল পিকে হবে। মানে যদি সমমোলার হয়, তখন পিএইচ ইকুয়াল পিকে হবে। সমমোলার হইলে এই পোর্শনটুকু জিরো হয়ে যায়, পিএইচ ইকুয়াল পিকে থাকে। তাহলে তোমাকে যদি বলে কোন শর্তে পিএইচ ইকুয়াল পিকে, তখন তুমি বলবে এরা সমমোলার, এই শর্তে। ক্লিয়ার কনসেপ্ট বাবা? সমমোলার হওয়ার শর্ত হচ্ছে এটা। এরপর এখানে কিছু রিটেন প্রশ্ন আছে, লাগবে না তোমার কখনো। সম আয়তন দেখো, 0.1 অ্যাসিটিক অ্যাসিড, 0.1 সোডিয়াম অ্যাসিড মিশালে দ্রবণটির পিএইচ কত হবে? আচ্ছা, এটা কিন্তু একদম খুব ভালো একটা প্রশ্ন। দেখো, বুঝো 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 বুঝো, একটা কথা মাথায় রাখবো সবসময়, ওর পিকে এর ভ্যালুটা সবসময় মাথায় রাখবো, 4.74। দেখো, এটা এবার জিএসটি তে আসছে। সম আয়তন 0.1 মোল অ্যাসিটিক অ্যাসিড ও 0.1 মোল সোডিয়াম অ্যাসিড মিশালে দ্রবণের পিএইচ কত হবে? এরই কিছুই না ভাইয়া, দেখো, পিএইচ ইকুয়াল পিকে হবে। কেন? কারণ লগ 0.1 0.1 মানে এইটা 0.1 0.1 মানে কি রে ভাই? 1 0 মানে পিএইচ ইকুয়াল পিকে।
পিএইচ ইকুয়াল পিকে তে যা আসবে অ্যান্সার তাই। কে দেওয়া আছে 1.8 10⁻⁵ মানে 4 এর কাছাকাছি আর কি। 4.74 তো 5 দিয়ে দিও। ওকে, 4.74 মানে 5 দিয়ে দিবা। এখানে 1.8 দেয় নাই, 1 দিছে বুঝছো। কে এর ভ্যালু দিছে 10⁻⁻5, তাহলে পিকে এর ভ্যালু কত হবে? শুধু 5 হবে। ও সরি, এটা পিকে এর ভ্যালু শুধু 5 হবে, সরি, এটা শুধু 5 হবে, ঠিক আছে। ও আমরা তো 5 ই দেখাইছিলাম। দেখো 0.36 মোল NH4OH আর 0.18 মোল NH4Cl দ্বারা বাফারের দ্রবণের পিএইচ কত হবে? খুবই সুন্দর প্রশ্ন। দেখো পিএইচ কত হবে? আচ্ছা, এটা পিকেবি দেওয়া আছে, রাইট। তাহলে পিওএইচ আগে বের করি না, সমস্যা নেই। পিকেবি কত? 4.74। ভালো করে তাকাও, এই যে এই জায়গাতে আসলে খেলাটা দেখো। 4.74 মানে 4.75 আর কি, হ্যাঁ 4.75, বুঝো বুঝো। প্লাস লগ উপরে সল্ট, সল্ট কতটুকু আছে দেখো তো, 0.18। ওকে, মানে 18। আর 0.36 মানে কি 36, তাই না? পয়েন্ট পয়েন্ট সেম জায়গাতে আছে, মানে কাটাকাটি পয়েন্টে পয়েন্টে। এবার আসো, দেখো পড়ালেখা কেমনে হয়। এটা কি লগ হাফ? লগ হাফ তো ভাই চিনি না, কোনো সমস্যা নাই, মাইনাস দাও। মাইনাস দিলে এটা উল্টে যাবে না? এটা উল্টে যাবে, তখন কি হয়ে যাবে? লগ 2 হয়ে যাবে। দেখো লগ 2 এর ভ্যালু একটু আগে শিখেছি 0.3, তারপরে এটা কি হবে 4.72। 4.72 পি হয়েছে এটা, তাহলে 14 মাইনাস পিওএইচ, এটাই কি হবে আমার পিএইচ। ওকে, মানে 9.18, 9.18 টাইপের একটা ভ্যালু, 9.28 টাইপের একটা ভ্যালু। 9.28 মানে 9.25 হচ্ছে আনসার, শেষ। 9.28 না, 4 9 13 28 আর 72, 9.25 হচ্ছে ভ্যালু, শেষ। ইজি জিনিস। দেখো 0.4 0.4 দুইটাই 0.4, তাহলে পিএইচ কত হবে? ওই যে কে যা, যেমন এটা কি কে এ দেওয়া আছে, এখান থেকে তোমারে কিন্তু এখান থেকে কেউ কঠিন প্রশ্ন করবে না। কে মানে কত? পিকে কত হবে বলো তো? পিকে হবে 5, 1 × 5 দেওয়া আছে, তাহলে পিকে হচ্ছে 5। দুইজনই 0.4, তাহলে পিএইচ ইকুয়াল পিকে হবে মানে 5 হচ্ছে অ্যান্সার। একটি বাফার দ্রবণে 0.2 মোল, আচ্ছা এগুলা এগুলা ক্যালকুলেটর লাগবে, যেগুলো ক্যালকুলেটর লাগবে ওগুলো বাদ। এগুলো একটু নিজে নিজে করবা। 20 ml 0.2 মোলার ইথানোয়িক অ্যাসিড এবং 20 ml 0.1 মোলার বাফার দ্রবণে পিএইচ কত? ভালো প্রশ্ন, আসো আসো আসো। এই ধরনের যদি বড় প্রশ্ন কোনো সময় দেয়, এটা এখন দেয় না, এই আমলে দেয় না, বাট যদি দেয় তখন কি করবা? মানে একবারে শিখাই দিচ্ছি বুঝছো, একবারে শিখাই দিচ্ছি যাতে করে কোনো সমস্যা না হয়। দেখো 20 ml 0.2 মোলার ইথানোয়িক অ্যাসিড আর NaOH, যেমন চাই হোক। দেখো 20 ml 0.2 মোলার, তুমি একটা কাজ করো, সবার আগে একটা কাজ করে নাও, ঘনমাত্রাকে সেম বানায় রাখো। মাথায় রাখবো ঘনমাত্রা সেম হইলে ম্যাথ করতে সুবিধা আছে। তাহলে 20 আর 0.2 গুণ করো তো, 20 আর 0.2 গুণ করো, তাহলে কত হবে? 4। 4 ml 1 মোলার। দেখো 0.2 মানে কি 2/10, 2/10 আর 20 গুণ করলে 4, দুজনকে গুণ করো, এটা বলা হয় তুল্য দ্রবণ। 20 আর 0.2 গুণ করলে কি হয়? 4 ml 1 মোলার। আবার এটার একটু গুণ করো, তাহলে এটা কি হবে? 2 ml 1 মোলার। এই যে এখন তোমার কাজ সহজ। 1 মোলার সবসময় মাথায় রাখবা, তুমি যখন এদেরকে গুণ করবা তখন তুমি সবসময় 1 মোলার দিবা সাথে। 20 আর 0.1 গুণ করলে কি হবে? 2 ml 1 মোলার। 20 আর 0.2 গুণ করলে কি হবে? 4 ml 1 মোলার। মানে এই 1 মোলারটা ফিক্স, কেন? আমরা ঘনমাত্রাকে সেম বানাই রাখলাম, এবার সুবিধা আছে। দেখো 4 ml 1 মোলার, 2 ml 1 মোলার, এই যে কঠিন প্রশ্ন দেখো, ডিউর অনেক আগের প্রশ্ন। এবার দেখো, এই যে একটু আগে বলছিলাম না ওরে বেশি হইতে হবে তাহলে বাফার হবে, দেখো তো ও বেশি কিনা, হ্যাঁ ও বেশি। তাহলে 2 বিক্রিয়া করে 4 এর সাথে, তৈরি করবে কি 4, তাই না? 2 বিক্রিয়া করে 4 এর সাথে, 2 বিক্রিয়া করে মানে 1 বিক্রিয়া করে 1 এর সাথে, তাহলে 2 বিক্রিয়া করবে 2 এর সাথে, আছে কত? 4। তাহলে অবশিষ্ট এখানে কতটুকু থাকবে বলো তো? 2 থাকবে। ও তো 0, ও শেষ হয়ে যাবে। আর তৈরি হবে কতটুকু? তৈরি হবে 2। এখন দেখো পড়ালেখা ইজি। ও 2, ও 2, ওয়ও 2, অয়ও 2, তার মানে এখন আবার সমমোলার হয়ে গেছে। তাহলে কি আছে? পিএইচ ইকুয়াল পিকে হয়ে যাবে। পিকে কত দেওয়া আছে? 4.74। 1.8 × 5 মানে কি 4.74, তাহলে পিএইচ ইকুয়াল পিকে মানে 4.74 হয়ে যাবে অ্যান্সার।
আচ্ছা, অসম্ভব সুন্দর একটা প্রশ্ন দিচ্ছে। ঠিক আছে, আসো। এই যে এগুলো নিজে নিজে ট্রাই করবে এখন, এগুলো খুবই ইজি প্রশ্ন। ওকে, আর কোনো জিনিস লাগবে না তোমার। রক্তে একটা বাফার দ্রবণ, এটা জানা রাখবা। রক্তের বাফার কত? 7.4, এটা তুমি জানা রাখো। ওকে, এই এই এত কেন? দেখো রক্তের বাফার কোনটা, সোডিয়াম বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিডের বাফার। মানুষের রক্তে কোনটা থাকে? সোডিয়াম বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিডের বাফার। রক্তের মধ্যে কোন বাফার থাকে? বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিড বাফার। মানবদের রক্তে বাফারটি নিয়ন্ত্রণ কোনটি, কোনটি পিএইচ নিয়ন্ত্রণ করে না বলতো? এই যে অ্যাসিডের বাফার নাকি প্রোটিন বাফার, এটা একটু চেক করে নিও তো, মেডিকেলে আসছিল। মানুষের বাফার ক্রিয়ার সমীকরণ কোনটা, এটা রুয়েটে আসছিল। জিএসটি দিয়ে দিতে পারে, এই যে এটা। কোনটা রে? H2CO3 পানি, যেটা, এই যেটা উপরের। রক্তের পিএইচ নির্ভর করে যার উপর? বাফারের উপর, আমরা জানি। ওকে, হিট কেমিস্ট্রি, হিট কেমিস্ট্রি আমাদের সিলেবাসে নাই। হিট কেমিস্ট্রি আমাদের সিলেবাসে নাই, জাস্ট হালকা কিছু জিনিস পড়তে হবে। অল্প কিছু জিনিস পড়বা। হিট কেমিস্ট্রি থেকে বেশি প্রশ্ন আসবে না। আমি হিট কেমিস্ট্রি পুরোটা পড়াবো না, হিট কেমিস্ট্রি তোমাদের সিলেবাসে নাই। হিট কেমিস্ট্রি তোমাদের সিলেবাসের বাইরের টপিক, হিট কেমিস্ট্রি তোমার সিলেবাসের বাইরের টপিক। ওকে, বুঝো বুঝো বুঝো। ওকে, দেখেন, বোঝার বিষয় কি, বোঝার বিষয় হচ্ছে হিট কেমিস্ট্রি থেকে আমাদের বেশি কিছু পড়ার দরকার নেই। একদম অল্প কিছু জিনিস পড়বো, ওইগুলা পারলে হবে, আর কোনো দরকার নেই। মাথায় রাখতে হবে এক্সোথার্মিক মানে তাপ উৎপাদী, রাইট? তাপ উৎপাদী, আর এটা কি তাপ হারি। এন্ডোথার্মিক মানে কি তাপ হারি। মাথায় রাখবেন অল্প কিছু পড়া। সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ায় রিয়েক্টেন্টের এনার্জি বেশি থাকে। একটা কথা মাথায় রাখবেন, তাপ উৎপাদী বিক্রিয়ায় রিয়েক্টেন্টের এনার্জি বেশি থাকে। কমন সেন্স, নাহলে ও হিট প্রডিউস করে কেমনে? রাইট? ওকে, ওকে, সরি, ফোন আসছিল। ওকে, দেখেন, তো একটা কথা মাথায় রাখবেন শুধু, বিভিন্ন জায়গায় প্রশ্ন আসতে পারে মেডিকেল বেসড, যেহেতু এগ্রি প্রিপারেশন, আর জিএসটি তো এই জায়গা থেকে প্রশ্ন দেয় না নরমালি। তাহলে এক্সোথার্মিক মানে তাপ উৎপাদী, তাপ উৎপাদী মানে হচ্ছে রিয়েক্টেন্ট এনার্জি বেশি। কমন সেন্স, রিয়েক্টেন্ট তো হিট প্রডিউস করবে, তাপ উৎপন্ন করবে। সো রিয়েক্টেন্ট এনার্জি বেশি, এমনি মনে রাখতে পারবেন। আচ্ছা, এটা মাথায় রাখবেন। বিক্রিয়া তাপ অলওয়েজ নেগেটিভ, দহন তাপ অলওয়েজ নেগেটিভ, দ্রবণ তাপ অলওয়েজ নেগেটিভ, প্রশমন তাপ অলওয়েজ নেগেটিভ। একদম জিস্ট পড়াশোনা করব, সব পড়তে হয় না, এই জায়গা থেকে অল্প পড়তে হয়। বিক্রিয়া তাপ নেগেটিভ, দ্রবণ তাপ নেগেটিভ, দহন তাপ নেগেটিভ, প্রশমন তাপ নেগেটিভ, এইগুলো পজিটিভ। ঊর্ধ্বপাতন তাপ মানে ঊর্ধ্বপাতিত করতে যে এনার্জি লাগে। গলন তাপ গলাইতে যে এনার্জি লাগে। বাষ্পীকরণ তাপ বাষ্পীকরণে যেই এনার্জি লাগে, এগুলোকে আমরা বলবো হচ্ছে পজিটিভ তাপ। কমন সেন্স, এ থেকে বি তে গেলে যদি ডেল যদি পজিটিভ হয়, বি থেকে এ তে গেলে ডেল হবে কি নেগেটিভ। ওকে, বেশি কিছু পড়ার দরকার নেই বাবা, এই একটা জিনিস পড়বেন মাস্ট, মাস্ট। সব পড়াবো না, আমি বারবার বলছি, যা পড়াবো তা আসবে, ওইটা বুঝেই পড়াবো। এই ভ্যালু গুলা জানতে হবে। HCl আর NaOH এর প্রশমন তাপের ভ্যালু কত? -57.34, মানে স্ট্রং আর স্ট্রং। CH3COOH আর NaOH মানে উইক অ্যাসিড আর স্ট্রং বেস, তখন হয়ে যায় -55.14। আর HF আর NaOH এটা হয়ে যাবে কি 68.6, অনেক বাইরে যাবে HF এর জন্য। আর CH3COOH, আর আচ্ছা এই জায়গায় একটু ভুল করেছি, একটা সেকেন্ড, ফার্স্ট বই কই, এই জায়গায় একটু ভুল হয়েছে, সরি। ফার্স্ট বইটা একটু নেই, একদম লাস্টে আছে। হুম, 61.4, 50.40 কোনটা রে? CH3COOH NH4OH, সরি সরি সরি, এটা NH4OH হবে। এটা মাথায় রাখতে হবে, জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখবেন, আর কিছু না। এইগুলা আপনার মাথায় থাকতে হবে। আসেন, দেখেন ডিওতে এই যে এবারও প্রশ্ন আসছে, গত বছর, সরি এই বছর না। হুম। কোন বিক্রিয়ায় এনথালপি পরিমাণ সর্বনিম্ন? সর্বনিম্ন কোন বিক্রিয়ায় এনথালপি পরিমাণ সর্বনিম্ন? এই যেটা,
-50.40, রাইট? এই যে একদম উপরেরটা এটা কত? এটা হচ্ছে এই যে তোমার 55 দশমিক, এটা হচ্ছে 55 দশমিক, রাইট? এই যে 55.14। এইচএফ এরটা 68 দশমিক, অনেক বেশি। ওকে, ল্যাবোইসিয়া ল্যাপ্লাসের সূত্র আর হ্যাশের সূত্র আপনার প্রয়োজন নেই। হ্যাশের সূত্র মানে হচ্ছে জাস্ট যোগ, ভেক্টরের যোগ, আর কিছু না। আর ল্যাবোইসিয়া ল্যাপ্লাসের সূত্র আপনি অলরেডি জানেন, এ থেকে বি হইলে যদি পজিটিভ হয় ডেল এইচ এর ভ্যালু, তাহলে কি হবে? বি থেকে এ কি হবে? বি থেকে এ হবে হচ্ছে নেগেটিভ। অল্প জিনিস জানতে হবে বাবা, সব পড়তে নেই এই জায়গা থেকে। আর হ্যাশের সূত্র মানে হচ্ছে একাধিক ধাপে সংগঠিত হইলে ফাইনালটা, মানে এই যে মনে করো এই জায়গা থেকে এই জায়গায় গেলা, আবার এই জায়গা থেকে এই জায়গায় আসলা, তাহলে এই জায়গার ডেল এইচ আর এই জায়গার ডেল এইচ 1 2, এই জায়গা থেকে এই জায়গায় আসলে যা হবে এদের যোগফলের সমান হবে, মানে ভেক্টর যোগ। সোজা হিসাব। এরকম একটা প্রশ্ন সলভ করে যান, লাগবে না আর কিছু। নিম্নের বিক্রিয়ায় কার্বনের গলনকৃত দহন তাপ কত? কার্বনের গণনাকৃত দহন তাপ দেখেন, ভালো কথা। কার্বন থেকে কার্বন মনোক্সাইড হইছে, কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড হইছে। দেখো, কার্বন থেকে কার্বন মনোক্সাইড হইছে, কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড হইছে। তাহলে আলটিমেটলি কি কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড হইছে, তাই না? তাহলে এই দুইটা ধাপের যোগফল -111 -283, এটাই কি হবে? -394। যোগ করো, তাহলে এটাই হচ্ছে এটা। সিম্পল জিনিস। ওকে, এখান থেকে আর তেমন কিছু পড়ার দরকার নাই। এখান থেকে প্রশ্ন আসবে না, হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসবে না, টেনশনের কোনো কারণ নাই। একটা জিনিস একটু জেনে রাখেন, সেটা হচ্ছে পানির গলন তাপ কত? পানির গলন তাপ হচ্ছে 6 কিলোজুল পার মোল। পানির বাষ্পীকরণ তাপ হচ্ছে -44। ঘনীভবন যেহেতু উল্টা, তাই এটা হচ্ছে +44। এই তিনটা ভ্যালু একটু জানতে হয়। পানির গলন তাপ হচ্ছে +6 কিলোজুল পার মোল, বাষ্পীকরণ -44, ঘনীভবন +44। ওকে, আচ্ছা। এবার আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হইলো, হুম, ভালো করে দেখেন, এ বাদে আপনার আর তাপ হিট কেমিস্ট্রি থেকে কিছু পড়ার দরকার নাই। হিট কেমিস্ট্রি থেকে ডেল এইচ এর ম্যাথ গুলো 9 10 আমরা করছি না, ওই রকম ডেল এইচ এর ম্যাথ আগের কালে ছিল। বাট এখন এই বয়সে আপনার হিট কেমিস্ট্রি করার কোনো দরকার নাই, হিট কেমিস্ট্রি থেকে এত বেশি প্রশ্ন আসবে না। ওকে, তো আমাদের কাজ শেষ, আমাদের পড়ালেখা শেষ, আমাদের এই চ্যাপ্টারের অর্ধেক পুরা শেষ। এবার আপনার এই জায়গা থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন দেখ, আপনারা আটকাইতে পারবে না ইনশাল্লাহ কেউ। কথা বোঝা গেছে? এখন আমাদের কাজ হচ্ছে প্রথম পার্ট, মানে হচ্ছে বিক্রিয়ার হার থেকে কি কেপিকেসি এই পর্যন্ত পড়া। আমরা আরেকটা ক্লাসে এই জিনিসটা পড়বো। ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।